সালাম আলাইকুম। আজকে আমাদের রসায়ন দ্বিতীয় পত্র, দ্বিতীয় অধ্যায়, প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, সেটা হচ্ছে গুণগত রসায়ন। তো এই চ্যাপ্টারের ফার্স্টের হাফের কিছু কিছু জিনিস কভার করা হবে সৃজনশীলের জন্য, এবং এমসিকিউ জিনিস কিছু কিছু জিনিসগুলো বলে দেওয়া হবে। আচ্ছা, তো এই অধ্যায়ে প্রথম দিকে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে আমাদের হচ্ছে বিভিন্ন ধরনের পরমাণু মডেল। আমরা নিম্ন পরমাণু মডেল থেকে উচ্চ পরমাণু মডেলের দিকে যাব। যেমন এখানে হচ্ছে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেল, যেটা সবথেকে পুরনো। তারপরে তার থেকে একটু আধুনিক, সেটা হচ্ছে বোর পরমাণু মডেল। তারপরে তার থেকে একটু আধুনিক, সেটা হচ্ছে কোয়ান্টাম পরমাণু মডেল। এই পরমাণু মডেল সমূহ সম্পর্কে জানবো, এবং তারপরে আমাদের হচ্ছে কিছু অঙ্ক রয়েছে, বা ম্যাথ টাইপের কিছু জিনিস রয়েছে, এগুলো আমরা ক্লিয়ার করব। তারপরের দিকটাতে আমরা ভিডিওর সেকেন্ড পার্টে আমরা এর পরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওর প্রথম পার্টে আমাদের যেহেতু পরমাণু মডেল সম্পর্কিত এবং কিছু সাধারণ ম্যাথ, তো আমরা এই জিনিসগুলো সম্পর্কে জানবো। তো এই জিনিসগুলো সম্পর্কে জানার জন্য আমরা যে তিনটা পরমাণু মডেল রয়েছে, ওই তিনটা পরমাণু মডেল রেখে নেই। পরমাণু মডেল, বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের পরমাণু মডেল দিয়েছে, তবে এই তিনটা হচ্ছে সার্বজনীন গ্রহণযোগ্য, এবং এটা হচ্ছে আপার বাই বা লোয়ার বাই, আপনি বলতে পারেন যে লোয়ার বাই এখানে আমাদের যে গ্রহণযোগ্যতা এগুলো বৃদ্ধি পেয়েছে। তো প্রথমত হচ্ছে আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল, যেটা আমরা সব মানে ক্লাস 9 থেকেও পড়ে এসেছি। এগুলো কত সালে আবিষ্কৃত হয়েছে, এগুলো কত সালে প্রণয়ন করা হয়েছে সেগুলো জানার খুব একটা দরকার নেই। তারপরে হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল। তারপরে আমাদের কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। আচ্ছা, সব থেকে অনুন্নত হচ্ছে রাদারফোর্ড, তারপর একটু উন্নত আমাদের বোর, তারপর আরেকটু উন্নত আমাদের কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। তো প্রথমত আমরা সৃজনশীলের জন্য আমাদের এটা দরকার আর এটা দরকার। এটা 3 স্টার যদি আমরা দেই, এটা সবসময় আসে, আর এটা 2 স্টার। কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল থেকে আমাদের বিভিন্ন ধরনের কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে আসবে। এটা আমাদের আহ এটাও আমরা 3 স্টার দিতে পারি, বিকজ অফ বিভিন্ন ধরনের কোয়ান্টাম সংখ্যা সম্বন্ধে আমাদের দিয়ে দেয়। আর রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে আমরা 2 স্টার দেবো। এখন আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের যে পরীক্ষাটা রাদারফোর্ড যেটা করেছেন সেটা সম্পর্কে একটু আলোচনা করব। তারপরে চলে যাব আমরা রাদারফোর্ডের যে সকল আহ আহ সিদ্ধান্ত রয়েছে ওগুলোতে, এবং গ্রহণযোগ্যতা এবং সীমাবদ্ধতা এগুলোতে। তো রাদারফোর্ড প্রথমত, আগে আমরা থিওরি পার্টটা একটু শেষ করি, তারপরে আমরা দেখব। বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর পরীক্ষা করার জন্য যে পরমাণু যে রয়েছে, যে কোনো একটা, আমাদের সবকিছু ইনক্রুমেন্ট বা ইনগ্রেডিয়েন্টস সবগুলোর মধ্যেই পরমাণু থাকে। পরমাণু সংখ্যাটা একটু পরে আসতেছি আমরা, অণুর সংখ্যাটাও একটু পরে আসতেছি। তবে আমরা যদি বলি যে কোনো ধরনের ধাতু, তার মধ্যেও পরমাণু রয়েছে। আমরা যদি বলি যে অধাতু, তাদের মধ্যেও পরমাণু রয়েছে। যদি বলি কাঠ, তাহলে তার মধ্যে পরমাণু রয়েছে। মার্কারের কালি, তার মধ্যেও পরমাণু রয়েছে। সবগুলোর মধ্যে পরমাণু রয়েছে। তো আহ বিজ্ঞানী রাদারফোর্ড এখানে একটা স্বর্ণের পাত নিলেন। স্বর্ণের পাত খুবই পাতলা, 0. সে সে যে স্বর্ণের পাতটা নিয়েছেন সেটা হচ্ছে 0.004 সেন্টিমিটার। 0.004 সেন্টিমিটার, তো অনেক ছোট।
আচ্ছা, তো অনেক ছোট একটা স্বর্ণের পাত বা অনেক পাতলা একটা স্বর্ণের পাত, এই স্বর্ণের পাতের আমরা যদি ধরে যে স্বর্ণের পাত রয়েছে এখানে, যে স্বর্ণের পাত এখানে নিলাম, তাহলে স্বর্ণের পাতের মধ্যেও তো পরমাণু থাকবে। আচ্ছা, আমরা ফার্স্ট অফ অল ধরে নেই যে পরমাণুর মধ্যে নিউক্লিয়াস নামে কিছু একটা আছে, সেটা আমরা পরীক্ষা করব। তাহলে নিউক্লিয়াস অবশ্যই পজিটিভ চার্জ যুক্ত। আচ্ছা, তো নিউক্লিয়াস যদি আমাদের পজিটিভ চার্জ যুক্ত হয়, তাহলে এটা হচ্ছে পরমাণুর মাঝখানের অংশ, আর আমাদের এইগুলো অংশ হচ্ছে পরমাণুর সাইডের অংশ, যেগুলো আমরা দেখাইলাম না, না দেখানোর কারণে এগুলো ফাঁকা দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের জিঙ্ক সালফাইড একটা পাত, জিঙ্ক সালফাইড এটা। তো এই একটা জিঙ্ক সালফাইডের একটা প্রলেপ এখন আমরা নিক্ষেপ করব একটা রশ্মি, ধরে নিলাম একটা লাইট, এগুলো লাইট যাচ্ছে, লাইট বা আলো। এই আলোটার একটা বৈশিষ্ট্য রয়েছে, এই আলোটা একটা আলফা কণা। আমরা এক্স রে যদি নিক্ষেপ করি বা এক্স রে যদি আমরা চালনা করি কোনো কিছুর উপরে, তাহলে এক্স রে রশ্মি যায়। ঠিক সেম ভাবে আমরা এটা নর্মাল আলো না, এটা হচ্ছে আলফা কণার আলো। তাহলে আলফা কণাটা কি ওটা আমরা একটু জানি। আলফা কণা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, মানে হিলিয়াম যখন দুইটা ইলেকট্রন দান করে দেয়, হিলিয়ামটা কিরকম, দুইটা ইলেকট্রন থাকে হিলিয়ামের। আর এটা হচ্ছে মাঝখানে একটু বড় করে দেখায়, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর হিলিয়ামের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে। সে যখন দুইটা ইলেকট্রনই দান করে দেয় তখন কিরকম হয়, শুধুমাত্র নিউক্লিয়াসটা থাকে, তার কোনো ইলেকট্রন নাই। তাহলে আমরা বলতে পারি এটা কি, এটা এটা ছিল আমাদের হিলিয়াম, এটা হিলিয়াম হয়ে গেল কখন, যখন সে দুইটা ইলেকট্রন দান করে দিছে। তাহলে দান করে দিলে প্লাস হয় না, যেমন সোডিয়াম প্লাস, সোডিয়াম যখন একটা ইলেকট্রন দান করে দেয় তখন সেটা প্লাস হয়ে যায়। তাহলে হিলিয়াম এখানে আমরা দিতে পারি 2+, হিলিয়াম যখন দুইটা ইলেকট্রন তার দান করে দিয়েছে। এই যে হিলিয়াম 2+, এটাকে আমরা বলবো আলফা কণা। তাহলে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে, এখানে শুধুমাত্র নিউক্লিয়াস আছে, আমাদের ইলেকট্রন নাই, তাহলে আমরা বলতে পারি যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমাদের আলফা কণা বলা হয়। তাহলে আলফা কণার সংজ্ঞাটা আমরা একটু সাইড নোটে লিখে নেই, এটা ক নাম্বারের জন্য আসে। এখন আলফা কণা একটা রশ্মি আকারে নির্গত হয়। এখন আমরা আলফা কণা যদি রশ্মি আকারে নির্গত করি, তাহলে আলফা কণা কি চার্জ যুক্ত, পজিটিভ চার্জ যুক্ত। তাহলে সবগুলো পজিটিভ চার্জ যুক্ত রশ্মি নির্গত হচ্ছে। রশ্মি যখন নির্গত হবে, তাহলে এগুলোর মধ্যে ফাঁকা স্থান, এগুলো দিয়ে এখান দিয়ে হয়ে সে প্রতিফলিত হয়ে আসতে পারবে অথবা শোষিত হতে পারবে। তাহলে এইখানে আমরা এরকম একটা পদার্থ নিলাম, যে পদার্থটা হচ্ছে জিঙ্ক সালফার একটা প্রলেপ। এই প্রলেপটা কি করে, সকল ধনাত্মক রশ্মিকে আকর্ষণ করে নিজে শুষে নেয়। তাহলে এখন যে সে যদি শুষে নেয়, তখন সে একটা দৃশ্যমান আলোর একটা রশ্মি প্রতিফলিত করে এবং সেটা আমরা দেখতে পাই। তাহলে এখানে যদি পড়ে, তাহলে এই অংশটা উজ্জ্বল দেখতে পারবো, আলোকিত। এই অংশটা, এটা যদি এখানে পড়ে তাহলে এটাকে আমরা আলোকিত দেখতে পারবো, এই অংশটাকে। এখন এইটা যখন যাবে তখন এই এর সাথে ক্রস লাগলো, একে ছিল স্বর্ণের পাতের নিউক্লিয়াস ছিল সে। স্বর্ণের পাতের যে পরমাণুটা আমরা নিয়েছিলাম, এই পরমাণুর স্বর্ণের পাতের বা স্বর্ণের পাতটা যে আমরা নিয়েছিলাম, এই স্বর্ণের পাতের এই অংশটুকু হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনটা আলফা রশ্মিটাকে বাধা দিতে পারে না। বাট কারণ কি, ইলেকট্রন নেগেটিভ, আলফা রশ্মি পজিটিভ, নেগেটিভ পজিটিভকে আকর্ষণ করবে, বাধা কোনো সময় দেয় না। আচ্ছা, কিন্তু আলফা কোনো পজিটিভ, আর আমাদের স্বর্ণের পাতের নিউক্লিয়াসটা পজিটিভ। তাহলে কি হবে, পজিটিভে পজিটিভে বিকর্ষণ হবে, তাহলে বিকর্ষণ হয়ে কি হবে, এটা প্রতিফলিত হয়ে যাবে না,
বা বিকর্ষণ হয়ে উল্টা দিকে সরে আসবে। তাহলে এখানে স্বর্ণের পাতের মধ্যে আরো আমরা দিলাম, দিয়ে এটা এখানে চলে গেল, এটা দিলাম আমরা এখানে চলে, দেখা গেছে প্রায় 99% আলফা কণায় স্বর্ণের পাত ভেদ করে, অর্থাৎ এটা যেহেতু স্বর্ণের পাত ছিল এটা ভেদ করে জিঙ্ক সালফাইডে চলে যায়। কিন্তু 1%, 99% চলে যাচ্ছে, 99% চলে যায় স্বর্ণের পাত ভেদ করে, কিন্তু 1% ফিরে আসে। কেন ফিরে আসে? স্বর্ণের পাতের নিউক্লিয়াসের মধ্যে ধাক্কা খেয়ে, নিউক্লিয়াসটা যেহেতু পজিটিভ, কারণ আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন থাকে না, প্রোটন হচ্ছে পজিটিভ। আচ্ছা, তাহলে এই স্বর্ণের পাত এই নিউক্লিয়াসে ধাক্কা খেয়ে ও উল্টা দিকে ফিরে আসে, কারণ পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করে নেয়। এই 1% রশ্মি আমাদের উল্টা দিকে ফিরে আসে, অর্থাৎ বাধাপ্রাপ্ত হয়ে ফিরে আসে। তখনই আসলে সিদ্ধান্ত নেওয়া হয় যে আসলে এই স্বর্ণের পাতের মধ্যে ধনাত্মক রয়েছে, ঋণাত্মক রয়েছে, কারণ ধনাত্মক না নিলে তো আর প্রতিফলিত হতো না, ঋণাত্মক যদি না নিত মানে, আর যদি ঋণাত্মক না থাকতো তাহলে এটা স্থিতিশীল থাকতো না, অর্থাৎ স্বর্ণের পাতটা স্থিতিশীল হতো না। তার মানে যতগুলো ধনাত্মক রয়েছে ঠিক সমান সংখ্যক একটা পুঞ্জীভূত, সরি, যতগুলো ঋণাত্মক রয়েছে ঠিক তার সমান সংখ্যক পুঞ্জীভূত ধনাত্মক রয়েছে। পুঞ্জীভূত করে বললাম কারণ ঋণাত্মক গুলো এক এক জায়গায় থাকতে পারে ইলেকট্রন গুলো, কিন্তু প্রোটন সংখ্যাগুলো সবগুলো একসাথে পুঞ্জীভূত আকারে নিউক্লিয়াসের মধ্যে থাকে। এই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়, রাদারফোর্ড সিদ্ধান্ত নিতে পারে যে আসলে নিউক্লিয়াসের মধ্যে, সরি, পরমাণুর মধ্যে এরকম একটা পার্ট আছে যে পার্টটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, আর যাকে তিনি নামকরণ করছেন আমাদের নিউক্লিয়াস। তো এই সময় প্রশ্ন অনেক সময় আসে যে নিউক্লিয়াসের আবিষ্কারক কে? রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ডই আবিষ্কার করছে যে নিউক্লিয়াস বলে কিছু একটা জিনিস আছে। আচ্ছা, তো দেখা যায় গবেষণায় প্রায় 20,000 আলফা কণা যদি নিক্ষেপ করা হয় তাহলে ঠিক তার খুব অল্প সংখ্যক জিনিস আমাদের এখানে মানে প্রতিফলিত হয়, অল্প সংখ্যক আলফা রশ্মি প্রতিফলিত হয়। সেটা 20,000 একটাও হতে পারে, দুইটাও হতে পারে। এটা এই স্বর্ণের পাতের নিউক্লিয়াসের অবস্থানের উপর ভিত্তি করে হতে পারে। আচ্ছা, এখন আমরা জানবো যে আসলে রাদারফোর্ডের মডেলের যে আমাদের প্রস্তাবনা সমূহ ওগুলা, আচ্ছা, সিদ্ধান্ত সমূহ কি? এই যে পরমাণু, আমার পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, কারণ এই অংশটুকুও ফাঁকা, এগুলো সব ফাঁকা। তাহলে পরমাণুর অধিকাংশ স্থান যদি ফাঁকা না হতো তাহলে কি সে আলফা কণাটা যেতে পারতো? না, যেতে পারতো না। তাহলে এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত। আমি এই পরীক্ষাটা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি যে আসলে পরমাণুর অধিকাংশ স্থানেই ফাঁকা। আচ্ছা, যেহেতু খুব কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে, সেহেতু প্রমাণিত হয় যে আসলে পরমাণুর কেন্দ্রে ভারী এবং ধনাত্মক চার্জযুক্ত কিছু রয়েছে। আচ্ছা, যেটা খুব ক্ষুদ্র সংখ্যক স্থান দখল করে, এবং এই স্থানটা হচ্ছে বা এই ভরটা হচ্ছে পরমাণুর মোট ভরের তুলনায় খুবই খুবই নগণ্য, এবং সেই ভরটা হচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াসের ভর কত যদি আসে তাহলে সেই ভরটা হচ্ছে 99.97%, 99.97% ভর কার? নিউক্লিয়াসের ভর। তাহলে পরমাণুর খুব সামান্য ভর নিউক্লিয়াস ধারণ করে। আচ্ছা, তারপর আরেকটা সিদ্ধান্ত আমাদের কি হতে পারে যে নিউক্লিয়াস ধনাত্মক চার্জযুক্ত, এটাও হতে পারে। আচ্ছা, তারপরে আমাদের আহ নিউক্লিয়াস হচ্ছে 10,000, মানে আকারগত যদি আমরা বলি তাহলে আহ পরমাণু হচ্ছে নিউক্লিয়াস থেকে, পরমাণুটা মানে মোট পরমাণুটা নিউক্লিয়াস থেকে 10,000 অথবা 10,000 থেকে 1,00,000 গুণ বড় হতে পারে। এটা বিভিন্ন পরমাণু ভেদে হয়। যেমন হাইড্রোজেনের একরকম হতে পারে, আবার আমাদের আহ গোল্ডের আরেক রকম হতে পারে, সিলভারের আরেক রকম হতে পারে। এজন্য আমাদের রেঞ্জ দিয়ে দেওয়া হয়েছে যে 10,000 থেকে 1,00,000 গুণ বড় পরমাণু নিউক্লিয়াস থেকে হয়, মানে নিউক্লিয়াস থেকে 10,000 থেকে 1,00,000 গুণ বড় হয় আমাদের পরমাণু।
আচ্ছা, এখন রাদারফোর্ডের যে জিনিসটা গ নাম্বারের জন্য আসে সেটা হচ্ছে আমাদের রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য সমূহ অথবা প্রস্তাবনা সমূহ। তাহলে এই প্রস্তাবনা সমূহ আমাদের তিনটা রয়েছে, আমরা তিনটাই শিখবো। খুবই সহজ, তুমি যদি চাও যে স্কিপ করে ভিডিওটা তাহলে বই থেকেও নিতে পারো, অথবা 9-10 এর জিনিসটা বলতে পারো তাহলে বলতে পারো, সমস্যা নেই। ফার্স্ট অফ অল, প্রথম যে স্বীকার্যটা বা প্রথম যে প্রস্তাবনা সমূহ, 1 নম্বর, 1 নম্বর যে প্রস্তাবনা, গোলাকার পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুটাকে আমরা বলবো পরমাণুর কেন্দ্র অথবা নিউক্লিয়াস। তাহলে আমরা লিখতে পারি যে গোলাকার বা গোলাকার, গোলাকার নাও দিতে পারো, পরমাণুর কেন্দ্রস্থলে একটি ভারী বস্তু বিদ্যমান। আচ্ছা, এটা কি চার্জ বিশিষ্ট? ধনাত্মক, ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি ভারী বস্তু বিদ্যমান, যাকে নিউক্লিয়াস বলে বা পরমাণুর কেন্দ্র বলে। ফাইন, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, আমরা কি বলতে পারি? পরমাণু চার্জ নিরপেক্ষ, অর্থাৎ নিউক্লিয়াসে যতগুলো পজিটিভ চার্জ থাকবে ততগুলো তার চারদিকে আমাদের নেগেটিভ চার্জ। ওকে, আমাদের যে প্রশ্ন সমূহ তিনটি ছিল, সেই তিনটি আমরা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে ক্লাস 9 এর সাথে সেই তিনটি মিলে যায়। এবং সেই তিনটি কি ছিল? পরমাণুর কেন্দ্রস্থলে প্রথমটা ছিল পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট বস্তু আমাদের বিদ্যমান থাকে, সেই বস্তুটাকে আমরা বলবো নিউক্লিয়াস বা পরমাণুর কেন্দ্রিকা। তারপরটা হচ্ছে আমাদের পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ, অর্থাৎ নিউক্লিয়াসের ধনাত্মক চার্জের সমান সংখ্যক চার্জগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবং তাদের নাম হচ্ছে ইলেকট্রন। ফাইন। তারপরে 3 নম্বরটা কি ছিল? সৌর মডেল বা সৌর জগতের সাথে যেটা মিল ছিল, সূর্যের চারদিকে ঘূর্ণায়মান গ্রহসমূহের মতো পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন সমূহ ঘুরতে থাকে এবং এখানে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিদ্যমান বা কাজ করে, এই জন্যই তারা ঘুরতে থাকে। আচ্ছা, এই তিনটা ছিল আমাদের। তারপরে সীমাবদ্ধতা কি ছিল? সীমাবদ্ধতা ম্যাক্সওয়েলের সীমাবদ্ধতা ছিল। তারপরে হচ্ছে সৌরজগতের গ্রহ সমূহ চার্জহীন ছিল, চার্জহীন, বাট অর্থাৎ আমাদের পৃথিবী, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এগুলো সবকিছুই চার্জহীন, কিন্তু আমাদের যে ইলেকট্রন গুলো আছে এই ইলেকট্রন গুলো চার্জ যুক্ত এবং সেটা হচ্ছে ঋণাত্মক চার্জ। আচ্ছা, তারপর ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে পরমাণু সমূহ যদি একটা কিছু ঘুরতে থাকে, অর্থাৎ একটা বস্তুকে কেন্দ্র করে যদি অন্য একটা বস্তু ঘুরে, তখন সেটা এবং তাদের মধ্যে যদি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বিদ্যমান থাকে বা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, তখন তখন কি হবে? তখন হচ্ছে ঘুরতে ঘুরতে এক সময় সেটা কেন্দ্রে পতিত হবে, অর্থাৎ ইলেকট্রন সমূহ ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসে পতিত হওয়ার কথা, কিন্তু সেটা ঘটে না। আচ্ছা, তো এটা ছিল ম্যাক্সওয়েলের সীমাবদ্ধতা। ম্যাক্সওয়েলের সীমাবদ্ধতা অনুসারে একটা বস্তু যদি অন্য একটা বস্তুকে কেন্দ্র করে ঘুরতে থাকে এবং তাদের মধ্যে যদি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, তখন যে ঘুরতে থাকা বস্তুটা কেন্দ্রে পতিত হবে, কিন্তু পরমাণুর মধ্যে এটা ঘটে না, অর্থাৎ ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসে পতিত হয় না। তারপরে আরেকটা ছিল আমাদের হাইড্রোজেন পরমাণুর বর্ণালী সম্পর্কে সুষ্ঠু ব্যাখ্যা দিতে পারে না বা বর্ণালী সম্পর্কে সুষ্ঠু ব্যাখ্যা দিতে পারে না, কিন্তু পরমাণুতে বর্ণালী দেখা যায়। আচ্ছা, তো এটা ছিল আমাদের নরমালি ওয়েতে বোরের পরমাণু মডেল। আচ্ছা, এখান থেকে আমাদের গ নাম্বারের জন্য শুধুমাত্র আমাদের প্রস্তাবনা যে তিনটা আছে এই তিনটা পড়লেই হবে, আর হচ্ছে সীমাবদ্ধতা গুলো, এই দুইটা একসাথে করে কম্বাইন্ড করে আমাদের প্রশ্নটা করা হয়। তারপরে হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেল আমাদের বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক এবং আইনস্টাইনের সম্পর্কিত বা সমন্বিত
আলো সম্পর্কীয় বিকিরণ কোয়ান্টাম তত্ত্ব অনুসরণ করে বিজ্ঞানী বোর একটা পরমাণু মডেল ধারণা দেন। আচ্ছা, 1913 সালে। তো এখন ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, অর্থাৎ যেটা বোরের মধ্যে সীমাবদ্ধ ছিল ওটা, এবং আইনস্টাইনের হচ্ছে আলোক তত্ত্ব, আলোক সম্পর্কিত বিকিরণ, আলোর বিকিরণ বা ফোটনের বিকিরণ, ওটা আমরা ফিজিক্সে জানবো। তো এই দুইটা তত্ত্বকে একসাথে করে আমাদের বোর একটা তত্ত্ব প্রদান করে, তার নাম অনুসারে দেওয়া হয়, সেটা হচ্ছে বোরের পরমাণু মডেল। এই বোরের পরমাণু মডেল সহ তিনটা প্রস্তাবনা দেওয়া হয়। এই তিনটা প্রস্তাবনা কি কি, এগুলো যদিও আমাদের গ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। বোর পরমাণু মডেল প্রস্তাবনা। ফার্স্ট অফ অল, যে প্রস্তাবনাটা সেটা হচ্ছে ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। দুই নম্বর যেটা, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনের কৌণিক ভরবেগ। এটা একটু বললেই হয়ে যাবে, এটা একটু বোঝাতে হবে। ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। আচ্ছা, তারপর 3 নাম্বারটা হচ্ছে আমাদের শক্তির বিকিরণ বা বর্ণালীর বিকিরণ সম্পর্কিত ধারণা, অথবা শোষিত শক্তি এবং বিকিরিত শক্তি সম্পর্কিত ধারণা। এখন আমরা ইলেকট্রনের স্থির ফার্স্ট অফ অল যে ধারণাটা, সেটা হচ্ছে ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা। বিজ্ঞানী বোর তিনটা ধারণা দিচ্ছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তর। আমরা জানি ইলেকট্রন কতগুলো স্থির কক্ষপথ, মানে স্থির কক্ষপথের মধ্যে আবর্তন করে। সেটা হচ্ছে কার থেকে শুরু হয়, n is equal to 1 থেকে একটু বেশি পর্যন্ত যেতে পারে, 5-10 পর্যন্ত যেতে পারে n এর মান। অর্থাৎ কক্ষপথ নাম্বার 1, কক্ষপথ নাম্বার 2, 3, 4, 5, 6 এভাবে হতে পারে। এবং সেটা ক্যাপ থেকে স্টার্ট হয়, অর্থাৎ n মান যখন 1 তখন সেটা হচ্ছে ক্যাশেল, তারপর n এর মান যখন 2 তখন সেটা হচ্ছে l, 3 হলে m, 4 হলে n, এরকম ভাবে যায়। অর্থাৎ এই স্থির কক্ষপথগুলো, অর্থাৎ নিউক্লিয়াসের চারদিকে যে কক্ষপথগুলোতে ইলেকট্রন আবর্তন করে তাকে বলা হয় স্থির কক্ষপথ বা শক্তিস্তর অথবা প্রধান শক্তিস্তর। আচ্ছা, এটা নিয়ে আমাদের এসসিতে বিশদ আলোচনা হয়েছে। তো এইভাবে একটু একটু 2-3 লাইন পড়ে নিলেই হবে। তারপর হচ্ছে যে ধারণাটা, সেটা হচ্ছে 2 নাম্বার ইলেকট্রনের কৌণিক বেগ। ইলেকট্রনের কৌণিক বেগ সম্পর্কিত। আচ্ছা, কৌণিক বেগ এটাকে প্রকাশ করা হয় আমাদের ওমেগা দ্বারা। ওমেগা জিনিসটা আমরা একটু পরে আসবো। কৌণিক বেগ বোঝার জন্য আমরা আগে রৈখিক বেগটা বুঝি। রৈখিক বেগ, রৈখিক বেগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। আমরা সমবেগের একটা সূত্র জানি, s is equal to vt, এটা জানি আমরা। এখানে ভি হচ্ছে রৈখিক বেগ, এস হচ্ছে রৈখিক সরণ, টি হচ্ছে সময়। আচ্ছা, অর্থাৎ টি সময়ে যাত্রা করে একটা বস্তু এইখান থেকে ভি বেগে যাচ্ছে এখানে পর্যন্ত। তাহলে এই এতটুকু পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এ থেকে বি পর্যন্ত দূরত্বকে আমরা যদি এস বলি, তাহলে এস ইজ ইকুয়াল টু ভিটি আমাদের হয়। এটা হচ্ছে রৈখিক বেগ সম্পর্কিত। তাও এখন আমরা চলে আসি কৌণিক বেগ। কৌণিক বেগ কখন উৎপন্ন হবে? রৈখিক তো আনুভূমিক বরাবর গেলে হয়, তাহলে কৌণিক হচ্ছে যখন সে বৃত্তাকার পথে ঘুরবে, বৃত্তাকার অথবা উপবৃত্তাকার কক্ষপথে সে ঘুরবে কোনো একটা বস্তু, তখন তার সাথে কৌণিক শব্দটা চলে আসে। তাহলে বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে যদি আমরা ঘুরি এবং তার সাথে যদি কৌণিক সম্পর্কটা চলে আসে, তাহলে সেখানে আমাদের কৌণিক বেগও চলে আসে।
তাহলে কৌণিক বেগকে আমরা প্রকাশ করি ওমেগা দ্বারা, যেটা রৈখিক বেগ যেখানে ভি, কৌণিক বেগ ওইখানে ওমেগা, অর্থাৎ দুইটাই বেগ, তবে একটা রৈখিক আর একটা হচ্ছে কৌণিক। রৈখিক সরণকে আমরা প্রকাশ করতাম এস দ্বারা, কৌণিক সরণকে আমরা প্রকাশ করব থিটা দ্বারা। তাহলে এখান থেকে এখান পর্যন্ত যে থিটাটা উৎপন্ন হয় এটা হচ্ছে কৌণিক সরণ, অর্থাৎ এখান থেকে এই বস্তুটা ওমেগা বেগে, এই অবস্থান থেকে বস্তুটা বি অবস্থানে ওমেগা বেগে আসতে সে কতটুকু পথ অতিক্রম করলো, কতটুকু ডিগ্রি অতিক্রম করলো, থিটা ডিগ্রি অতিক্রম করলো, এই থিটাকে বলা হয় কৌণিক সরণ। আর ওমেগাটাকে বলা হয় কৌণিক বেগ। আর টাইম তো সবসময় কনস্ট্যান্ট, তাহলে আমরা বলতে পারি থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি, এরকম ভাবে, অর্থাৎ এস ইজ ইকুয়াল টু আমরা ভিটি বলতাম না, ওটার সাথে সিমিলার হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি, এরকম ভাবে, অর্থাৎ সমকৌণিক বেগ আমরা এরকম জিনিসটা বলতে পারি। আচ্ছা, কৌণিক বেগ জিনিসটা আসলো, অর্থাৎ কোন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরলেই আমাদের এখানে কৌণিক বেগ চলে আসবে। তাহলে আমাদের ইলেকট্রন কিভাবে ঘুরে? অবশ্যই অবশ্যই বৃত্তাকার কক্ষপথে ঘুরে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে। তাহলে ইলেকট্রনের যে ব্যাগটা হবে সেটা হচ্ছে কৌণিক ব্যাগ হবে। আচ্ছা, এখন কৌণিক ব্যাগ এবং কৌণিক ভরবেগ, আমরা এখানে আমাদের ভরবেগ ছিল, কৌণিক ভরবেগ সম্পর্কিত ধারণা। এখন আমরা যদি বলতে চাই যে রৈখিক বেগের সাথে আসলে কৌণিক বেগের সম্পর্ক কি, রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্কটা আসলে কি, আমরা যদি বলি যে রৈখিক বেগ ভি, তাহলে কৌণিক বেগ ওমেগা, তাহলে তাদের মধ্যে সম্পর্ক আসলে কি? সম্পর্ক হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, অর্থাৎ আমাদের যে একটা বৃত্তাকার পথে ছিল একটা বস্তু, এবং ওই বৃত্তের যে ব্যাসার্ধ ছিল ওই ব্যাসার্ধ হচ্ছে আর, আর বৃত্তাকার পথের যে ব্যাগটা ছিল সেটা ছিল ওমেগা, এবং এই জিনিসটাকে যদি, এই কৌণিকটাকে যদি আমি রৈখিকে প্রকাশ করতে চাই তাহলে আমরা বলবো ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। এটা তাহলে ইলেকট্রনের কৌণিক ভরবেগের ওই সূত্রটা হচ্ছে এম ভি আর, যেটাকে আমরা কৌণিক ভরবেগ বলতে পারি। এখানে এমটা হচ্ছে ভর আর ব্যাগটা হচ্ছে ভি আর ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা ওমেগা, যেটা থেকে আমাদের এম ভি আর চলে আসছে, এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। তাহলে অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু যদি NH বাই 2 পাই হয়, যেখানে H হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটার একটা কনস্ট্যান্ট মান আছে, এনটা হচ্ছে কততম কক্ষপথ, অর্থাৎ ইলেকট্রনটা নিউক্লিয়াসকে, এটা যদি আমাদের নিউক্লিয়াস হয়, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এটা 1 নাম্বার কক্ষপথ, এটা 2 নাম্বার, এটা যদি 3 নাম্বার হয়, তাহলে কততম কক্ষপথে ঘুরতেছে। যদি 1 নাম্বার কক্ষপথে ঘুরে তাহলে n ইজ ইকুয়াল টু 1, আর যদি 2 এ ঘুরে তাহলে হচ্ছে 2, অর্থাৎ 1 এর মধ্যে ঘুরলে এক রকমের মান আসবে কৌণিক ভরবেগের, 2 এর মধ্যে ঘুরলে আরেক রকমের মান আসবে, কারণ n এর মানটা চেঞ্জ হয়ে যাবে। আর আমরা পায়ের মান তো কনস্ট্যান্ট জানি 3.1416। তাহলে অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু NH বাই 2 পাই, যেটা সেটা যদি হয় তাহলে আমরা এখানে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত বোরের যে পরমাণু মডেলের নীতিটা আছে সেটা আমরা বলতে পারি যে প্রতিটি নির্দিষ্ট কক্ষপথ বা শক্তি স্তরে আবর্তনরত ইলেকট্রনের নির্দিষ্ট ভরবেগ H বাই 2 পাই এর অখণ্ড পূর্ণ সংখ্যার গুণিতক। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রনের বা প্রতিটি কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ H বাই 2 পাই এর অখণ্ড পূর্ণ সংখ্যার গুণিতক। অখণ্ড পূর্ণ সংখ্যা হচ্ছে n এর মান। তাহলে অখণ্ড পূর্ণ সংখ্যার গুণিতক যদি আমাদের হয় তাহলে আমরা বলতে পারি এই মানটা কত আসবে, তাহলে NH বাই 2 পাই, যেখানে n ইজ ইকুয়াল টু 1 2 3 এরকম ভাবে হতে পারে। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার যে আমাদের ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কিত যে রাশিমালা ছিল সেটা। আচ্ছা, এখানে প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইনটু 10 টু দি পাওয়ার, এইচ এর মানটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক 6.626 ইনটু 10 টু দি পাওয়ার -34, এটা হচ্ছে SI এককে।
ওকে, এটা এসআই এককে 34 জুল সেকেন্ড, জুল সেকেন্ড। আচ্ছা, তারপরে 3 নাম্বার যেটা হচ্ছে সেটা শক্তি সম্পর্কিত। শক্তির জিনিসটা আমরা একটু দেখে নেই। শক্তি সম্পর্কিত কি বলছে? বোর বলছে যে কোনো একটা ইলেকট্রন, কোনো একটা ইলেকট্রন, আমি কক্ষপথটা যদি আঁকি এখানে, 1 2, এটা 3, এটা আমাদের নিউক্লিয়াস। কোনো একটা ইলেকট্রন যদি 1 নাম্বার কক্ষপথ থেকে 2 নাম্বারে যায়, তাহলে উপরে কারা থাকে? উপরে উচ্চ শক্তি সম্পন্ন জিনিসগুলো থাকে। অর্থাৎ আমরা যদি বলি যে ভেলোসিটি অনুসারে যারা উপর স্তরের মানুষ একটু ধনী বা রিচ পরিবারের যারা মানুষ, তারা একটু মর্যাদা উঁচু। তাহলে যারা একটু নিচের স্তরে বাস করে তারা একটু নিচু মর্যাদা সম্পন্ন। তাহলে একটা ইলেকট্রন নিম্ন কক্ষপথ বা নিম্ন শক্তি স্তর থেকে, অর্থাৎ এন এর মান 1 থেকে যদি আমাদের 2 এ যেতে চায় অথবা 3 তে যেতে চায়, মানে উচ্চ শক্তির কক্ষপথে যেতে চায়, তাহলে আমাদের কি করতে হবে? ওকে রিচ হতে হবে, ওকে অনেক বেশি পরিমাণে টাকা আর্ন করতে হবে, শক্তি গেইন করতে হবে। তারপরে না ও উপরের স্তরে যেতে পারবে। তাহলে এই ইলেকট্রনের জন্য ঠিক সেম জিনিসটাই এভাবেই মনে রাখবা, যে আসলে ইলেকট্রন যখন শক্তি আর্ন করে অথবা শক্তি শোষণ করে, তখন সে আমাদের কি উপরে শক্তি স্তরে যেতে পারবে। আবার উপর থেকে কখন নিচে চলে আসতে পারবে? যখন ইলেকট্রন শক্তি ছেড়ে দিবে। অর্থাৎ যারা অনেক রিচ আছে তারা যদি ধরো যে বৈশা খাইতে খাইতে একবারে সব শেষ, তাদের ধন সম্পদ সব শেষ, তাহলে সে লোয়ার ক্লাসে চলে আসবে। অর্থাৎ মিডল ক্লাস, তারপর লোয়ার ক্লাসে চলে আসবে। অর্থাৎ সে বিকিরণ করে দিবে। সে যদি উচ্চ শক্তি স্তর থেকে কখন নিম্ন শক্তি স্তরে আসবে? যখন ইলেকট্রন শক্তিটা বিকিরণ করবে। তাহলে ওই ইলেকট্রন যদি শক্তিটা বিকিরণ করে দেয়, তখন সে আমাদের উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে পারবে। আর যখন সে শোষণ করবে, তখন সে নিম্ন থেকে উচ্চে যেতে পারবে। তাহলে এখানে হচ্ছে শক্তির শোষণ এবং বিকিরণ। আর এখানে 2 ধরনের বর্ণালী সৃষ্টি হয়। একটা হচ্ছে বিকিরণ বর্ণালী, আর একটা হচ্ছে শোষণ বর্ণালী। এটা হচ্ছে বিকিরণ করার জন্য উচ্চ থেকে নিম্নে আসলো, তাহলে এটার নাম হচ্ছে বিকিরণ বর্ণালী। আর এটা শোষণ করার কারণে নিচে থেকে উপরে গেল, তাই এটার নাম হচ্ছে শোষণ বর্ণালী। ফাইন। তাহলে আমাদের এখন 3 নাম্বার যেটা আছে এটা আমরা একটু একটু লিখলেই হয়ে যাবে। শক্তির মানটা আমরা পরে লিখবো। 3 নাম্বারে আমাদের হচ্ছে শক্তির শোষণ, শক্তির শোষণ ও বিকিরণ বর্ণালীর বর্ণালীর সৃষ্টি। এটা হচ্ছে বোরের 3 নাম্বার সিদ্ধান্ত। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি? দুইটা এখানে কন্ডিশন। ফার্স্ট অফ অল কন্ডিশন কি? ইলেকট্রন যখন নিম্ন শক্তি থেকে শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গমন করে বা করতে চায়, তখন সে শক্তি শোষণ করে, যা আর এই সমপরিমাণ শক্তি কি হয়? বিকিরণ অর্থাৎ বর্ণালী আকারে নির্গত হয়ে যায়। তাহলে যে শোষিত শক্তি শোষণ করে গমন করতে চায়, তখন সে শক্তি শোষণ করে এবং তখন শোষণ বর্ণালীর সৃষ্টি হয়। সেকেন্ড যে কন্ডিশন সেটা কি? ইলেকট্রন যখন, এটা ছিল নিম্ন শক্তি, তাহলে এখানে হবে উচ্চ শক্তি। উচ্চ শক্তি স্তর থেকে এখানে ছিল নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি, এখানে হবে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমন করতে চায়, সব সেম গমন করতে চায়, তখন সে শক্তি এখানে শোষণের জায়গায় হবে বিকিরণ।
করে এবং তখন শোষণের জায়গায় হবে বিকিরণ বর্ণালীর সৃষ্টি হয়। ঠিক আছে। এই ২ টা হচ্ছে এখানের কন্ডিশন। এখন আমাদের চলে আসবে শক্তির জিনিসটা। শক্তির মানটা কি হবে তখন তাহলে? শক্তির মানটা হবে E is equal to h নিউ। নিউটা কি এখানে? নিউ হচ্ছে F। F মানে কি? কম্পাঙ্ক। সো নিউ এখানে নিউ আকারে আমরা প্রকাশ করব অথবা F দিয়েও তুমি লিখতে পারো, সমস্যা নাই। এখানে নিউ হচ্ছে কম্পাঙ্ক অথবা তরঙ্গ সংখ্যা, অর্থাৎ ১ সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয়, অর্থাৎ ১ সেকেন্ডে কয়টা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হলো? ১০ টা হতে পারে, ৫ টা হতে পারে, ৫০ টা হতে পারে, ১০০ টা হতে পারে, একটাও হতে পারে, অর্ধেকও হতে পারে। যতগুলা হয় ততগুলো হচ্ছে তরঙ্গ সংখ্যা। এই তরঙ্গ সংখ্যাটাকে আমরা বলবো f অথবা নিউ। অর্থাৎ ১ সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হয় তাকে বলা হয় ওই তরঙ্গের কম্পাঙ্ক। আচ্ছা, তাহলে E is equal to hf যদি আমরা বলি বা h নিউ আমরা যদি বলি, তাহলে শোষণের জন্য একটা, বিকিরণের জন্য আরেকটা। তাহলে E1 টা যদি শোষণ ধরি আমরা, তাহলে HF1 হবে, তাই না? বা এরকম সামথিং কিছু একটা হবে। E2 যদি হয় তাহলে HF2 হবে অথবা নিউ2 হবে। এখানে যাই মন চায় দিতে পারো। H নিউ1, H নিউ2। ফাইন। তাহলে মোট শক্তি কতটুকু হয়? একটা উচ্চ নিম্ন শক্তি স্তর, একটা পরমাণুতে ইলেকট্রন একটা নিম্ন থেকে উচ্চে গেল এবং উচ্চ থেকে নিম্নে আসলো, তাহলে তাদের বিকিরিত মোট শক্তি কত হবে? তাহলে তাদের বিকিরিত মোট শক্তি হবে এই দুইটা শক্তির পার্থক্য। এই দুইটা শক্তির মধ্যে কে বড় থাকবে? যে অবশ্যই উচ্চ থেকে নিম্নে আসবে সে অবশ্যই বড় থাকবে অথবা তার মানটা বড় হবে, অথবা যার মানটা এখানে ক্যালকুলেট করে বড় হয় তার মানটাই হবে। এটা না দিলেও হয় অবশ্য, সেটা হচ্ছে E2 মাইনাসের E1। ফাইন। অর্থাৎ H ইনটু আমরা বলতে পারি F2 মাইনাসের F1। অথবা এই জিনিসটা কার মান আসবে? কম্পাঙ্কের মান। আর এটা তো H এর মান। তাহলে H আর এখানে যে মোট কম্পাঙ্ক আসলো সেটা হচ্ছে F। তাহলে এখানে ডেল E সমান সমান আমরা লিখতে পারি আবার HF। আচ্ছা, এখানে F টা হচ্ছে দুইটা কম্পাঙ্কের বিয়োগ। তবে আমাদের এইরকম দুইটা কম্পাঙ্কের পার্থক্যও দিবে না, শুধুমাত্র একটা নির্ণয় করতেই দিবে। তাহলে আমরা E is equal to HF দিয়ে আমরা একটাই নির্ণয় করে ফেলবো। আচ্ছা, ফাইন। তো আশা করা যায় এখানে বুঝে গেছে। তো বড় পরমাণু মডেল থেকে এই ৩ টা জিনিস, এই ৩ টা পয়েন্ট দিতে হবে ঘ নাম্বারের জন্য আসলে। তো এখন হচ্ছে আমাদের বড় পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তো সীমাবদ্ধতার মধ্যে কি? সে শুধুমাত্র একটা পরমাণুর জন্য ব্যাখ্যা দিতে পারছে এই বর্ণালী সমূহ, সেটা হচ্ছে হাইড্রোজেন। সে হিলিয়ামের জন্য ব্যাখ্যা দিতে পারে নাই, লিথিয়ামের জন্য ব্যাখ্যা দিতে পারে নাই, বা অর্থাৎ যার মধ্যে একটা ইলেকট্রন আছে তার জন্যই ব্যাখ্যা দিতে পারছে। তাহলে একের অধিক যার মধ্যে ইলেকট্রন আছে, যেমন হিলিয়ামে ২ টা ইলেকট্রন, লিথিয়ামে ৩ টা ইলেকট্রন, তাদের জন্য ব্যাখ্যা দিতে পারে নাই, বা আরো অনেক পরমাণু আছে যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, তাদের জন্য ব্যাখ্যা দিতে পারে নাই। আচ্ছা, ফাইন। তো এখন আবর্তনশীল ইলেকট্রনের দ্বিমাত্রিক কক্ষপথ থাকে, যেটা আমরা লেকচারে একটু পরে জানবো। এই দ্বিমাত্রিক কক্ষপথ সম্পর্কেও, অর্থাৎ 2 ডাইমেনশনাল কক্ষপথ, এখানে সে 1 ডাইমেনশনাল কক্ষপথ বলা হয়েছিল তার ক্ষেত্রে, কিন্তু ইলেকট্রনে দেখা যায় যে 2 ডাইমেনশনাল কক্ষপথও আছে। প্রত্যেকটা কক্ষপথের মধ্যে আবার উপকক্ষপথ যেগুলাকে বলা হয়, এগুলো 2 ডাইমেনশনাল। ওগুলোর সম্বন্ধে সে কোনো ধারণাই দিতে পারে না। তো এগুলো হচ্ছে তার সীমাবদ্ধতা গুলো। আচ্ছা, তাহলে এখন আবার বলা হয়েছে যে এইখানে যে অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু NH বাই 2 পাই কেন হয়, এটার মানের কিন্তু সে কেনর আনসারটা কিন্তু সে দিতে পারে না। অর্থাৎ ভরবেগের মানটা, কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগের মানটা কেন NH বাই 2 পাই হবে, আলাদা কেন কোনো কিছু হবে না কেন, এটা সম্পর্কে সে কিন্তু পাল্টা যুক্তি দিতে পারে না। ফাইন। তারপর হচ্ছে এখন দেখা যায় চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এই যে আমাদের শোষণ এবং বিকিরণ বর্ণালীর সৃষ্টি হলো, চৌম্বক ক্ষেত্র যখন আনা হয়, অর্থাৎ চুম্বক যখন আনা হয়, তখন এই ইলেকট্রনের শোষণ এবং বিকিরণ বর্ণালী চেঞ্জ হয়ে যায়। সেই চেঞ্জটা কেন হয়? জিমেন প্রভাব এবং স্টার্ক প্রভাবের কারণে। স্টার্কটা হচ্ছে তড়িতের জন্য, আর জিমেনটা হচ্ছে চৌম্বকের জন্য। এই জিনিসটা আমরা একটু পরে পড়বো। এই দুইটার কারণে আমাদের এই বর্ণালী সমূহ একটু চেঞ্জ হয়ে যায়।
অর্থাৎ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর রেখায় বিভক্ত হয়ে যায়। এই বিভক্তি সম্পর্কেও সে কোনো রিজন বা কারণ সে বলতে পারে নাই। তো যার কারণে আমরা এইসব জিনিসগুলাকে বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা হিসাবে আমরা ধরতে পারি। সাফল্য তো আছেই। আমরা যা, যা বলতে পারছি সেটাই হচ্ছে সাফল্য। ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে ধারণা দিতে পারছে, পরমাণুর শক্তি সম্পর্কে ধারণা দিতে পারছে, E is equal to hf সম্পর্কে ধারণা দিতে পারছে। সে হচ্ছে একটা পরমাণুর একটা যার মধ্যে ইলেকট্রন আছে তাদের বর্ণালীর ব্যাখ্যা দিতে পারছে। এগুলো হচ্ছে তার সাফল্য। ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেলের তুলনা। বোরেরটা একটু উন্নত, রাদারফোর্ডেরটা অনুন্নত। এই তুলনাগুলা একটু রিডিং করলেই হয়ে যাবে। তারপরে আমরা চলে আসবো আমাদের বহু কাঙ্ক্ষিত যে আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের সিরিজ সম্পর্কিত ধারণা। এখন সিরিজ সম্পর্কিত ধারণা কি আসলে? এই যে আমরা শোষণ এবং বিকিরণ বর্ণালী দেখলাম, এই শোষণ এবং বিকিরণ বর্ণালীর কারণে আমাদের কতগুলো সিরিজের শক্তি স্তরে, অর্থাৎ কোথা থেকে কোথায় আসছে, ওটাকে কি মানে ধরো ৩ থেকে ১ এ আসতে চায়, ২ থেকে ১ এ আসতে চায়, তারপরে ৪ থেকে ১ এ আসতে চায়। এরকম যে কতগুলো জিনিস আছে, ওই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিব এখন। তো এখন হচ্ছে আমাদের সিরিজ সম্পর্কিত ধারণা। সিরিজ সম্পর্কিত মানে হচ্ছে যে আমাদের কোন কক্ষপথ থেকে কোথায় আসতে চায় সে। অর্থাৎ একটা কক্ষপথ থেকে আমাদের ইলেকট্রন সমূহ আরেকটা কক্ষপথে আসতে চায়। তাহলে আমরা কক্ষপথগুলা এত বড় করে না নিয়ে, সরি, আচ্ছা, এখানে আমাদের শক্তির শোষণ এবং বিকিরণ বর্ণালীর ফলে যথাক্রমে শক্তির শোষণের কারণে কালো রঙের বর্ণালী এবং বিকিরণের কারণে উজ্জ্বল রঙের বর্ণালীর সৃষ্টি হয়। আচ্ছা, ফাইন। এখন আমরা মনে করলাম যে এখানে নিম্ন শক্তি স্তরে আসতেছে, উচ্চ সবগুলোতে দেখো এখানে ১ এ আসতেছে, এখানে ২ এ আসতেছে। কোথা থেকে আসতেছে? ৩, ৪, ৫, ৬, ৭ থেকে। তার মানে ওগুলো কি উচ্চ, নিম্নে আসতেছে। এটা কি এটা হচ্ছে ৩, তাহলে আসতেছে কোথা থেকে? ৪, ৫, ৬ এগুলো থেকে আসতেছে। এটা হচ্ছে ৪, আসতেছে কোথা থেকে? ৫, ৬, ৭ এগুলো থেকে আসতেছে। এটা ৫, আসতেছে কোথা থেকে? ৬ থেকে ৭ থেকে। ফাইন। এরকম ভাবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলো বর্ণালী কোথায় আসতেছে? নিম্ন শক্তি স্তরে আসতেছে, উচ্চ শক্তি স্তরে। এখন যেইখান থেকেই একে আসুক, যে জায়গা থেকেই আসুক, ২ থেকে ৩ থেকে ৪ থেকে ৫ থেকে ৬ থেকে ৭ থেকে যে জায়গা থেকেই আসুক, একে আসছে। একে আসা মানে হচ্ছে এটার নাম হচ্ছে লাইম্যান। তাহলে একে যদি আসে তাহলে ওইটার ওই সিরিজের নাম হচ্ছে লাইম্যান সিরিজ। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের ২ এ। যেইখান থেকেই ২ এ আসুক, ২ নাম্বার কক্ষপথে আসুক, তার নাম হচ্ছে বামার। যেখান থেকেই ৩ নাম্বারে আসুক তার নাম হচ্ছে প্যাস্টেল। যেখান থেকে ৪ এ আসুক তার নাম হচ্ছে ব্রাকেট। ৫ এ আসলে তার নাম হচ্ছে ফন্ড। আচ্ছা, এগুলোর জন্য শুধুমাত্র আমরা আমরা নির্ণয় করব যে হাইড্রোজেন, অর্থাৎ একটা মাত্র ইলেকট্রন যার মধ্যে রয়েছে তার বর্ণালীর জন্য আমাদের তরঙ্গ সংখ্যার মানটা নির্ণয় করতে হবে। তাহলে তরঙ্গ সংখ্যার যে মানটা আমাদের, সেটা হচ্ছে আমাদের নিউ ভার আমরা বলতে পারি, বা এটাকে আমরা নিউকে যদি আমরা কম্পাঙ্ক বলি তাহলে নিউ বার হচ্ছে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা ইজ ইকুয়াল টু 1/λ। 1/λ আবার একটা সূত্র আছে। 1/λ সূত্রটা হচ্ছে, আমরা যদি এখানে একটু মুছে দিয়ে একটু লিখি, তাহলে তাহলে এখানে সূত্রটা হচ্ছে তরঙ্গ সংখ্যার সূত্রটা, বা আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার সূত্রটা। তরঙ্গ সংখ্যাকে আমরা বলবো নিউ ভার, কম্পাঙ্ককে আমরা বলবো নিউ, তরঙ্গ সংখ্যাকে আমরা বলবো নিউ ভার। নিউ ভার ইজ ইকুয়াল টু 1/λ। 1/λ ইজ ইকুয়াল টু সূত্র হচ্ছে আর এইচ, আর এইচ ইন্টু 1/n1 তার স্কোয়ার মাইনাস 1/n2 তার স্কোয়ার। আর এইচ হচ্ছে রিডবার ধ্রুবক। ধ্রুবক যত জায়গায় তার মানে তার একটা কনস্ট্যান্ট মান রয়েছে। তার মানটা হচ্ছে, আর এইচ এর মানটা কত? আর এইচ এর মানটা হচ্ছে 1.0967 ইন্টু 10⁻⁷। তাহলে 1.0967
8 ইন্টু 10⁻7, অথবা পয়েন্টটাকে উঠায় দিয়ে আমরা এভাবেও লিখতে পারি 109678, 1 2 3 4 5 ইন্টু 10 তার স্কোয়ার। এটা হচ্ছে এত মিটার ইনভার্স, এত মিটার ইনভার্স। অথবা এটাই লেখো, এটা উপরেরটাই মনে রাখো, 1.09678, অর্থাৎ 678টা কিন্তু একটা সিরিয়াল সংখ্যা। 6 তারপর 7 তারপর 8 ইন্টু 10⁻7 পার হচ্ছে মিটার। আচ্ছা ফাইন, তাহলে পার মিটার এটা। আচ্ছা এটা রেখো। তাহলে আমরা এখানে যদি আমরা বলি যে n1, n1টা কি? যেখানে আসে, যেখানে ইলেকট্রনটি আসে। তাহলে আমাদের লাইনম্যানে আসতে হবে। লাইনম্যান মানে কয় নাম্বার? 1 নাম্বার। তাহলে লাইনম্যান হচ্ছে 1 নাম্বার, বামার হচ্ছে 2 নাম্বার, প্যাস্টেন হচ্ছে 3 নাম্বার, তারপর হচ্ছে ব্র্যাকেট হচ্ছে 4 নাম্বার, ফুন্ড হচ্ছে 5 নাম্বার। লাইনম্যানে যদি আসে তার মানে কি? n এর মান হচ্ছে 1, যেখানে আসে। লাইনম্যানে আসে মানে যেখানে আসে। তাহলে যে কোনখানে আসলো? লাইনম্যান আসলো। তাহলে n1 এর মান কত? 1। আর n2 কি? যেখান থেকে আসলো, যেখান থেকে আসলো। যদি 2 থেকে আসে তাহলে n এর মান 2, 3 থেকে আসলে n এর মান n2 এর মান 3, 4 থেকে আসলে n2 এর মান 4, এরকম ভাবে। তাহলে এখানে n1 এর মানটা হচ্ছে যেখানে ওই ইলেকট্রনটা আসতেছে। আচ্ছা, আর কোনখান থেকে আসতেছে তার মানটা হচ্ছে n2। তাহলে এখান থেকে আমরা একটা অঙ্ক করতে পারি, যদি আমরা আমাদের বইয়ে চলে যাই অথবা বই ছাড়াও এখানে দেখা যায়। আমি একটা অঙ্ক লিখি, সেখান থেকেও লেখা যাবে বা করা যাবে। যদি আমাদের বলা হয় যে আসলে আহ এই সূত্র দিয়েই আমরা করব। একটি ইলেকট্রন একটি ইলেকট্রন চতুর্থ কক্ষপথ থেকে, আমি এখানে ফর্মালিটিস এর জন্য দিলাম না কোন পরমাণু, এগুলা বইয়ের মধ্যে থাকবে, উদ্দীপকের মধ্যে থাকবে, এগুলা দেওয়া যে কথা না দেওয়া একই কথা। চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসলে আসলে বিকিরিত বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য কত? বিকিরিত বর্ণালী, কারণ এখানে কি হচ্ছে, উপর থেকে নিচে আসতেছে, তার মানে কি হবে? বিকিরণ হবে। তাহলে বিকিরিত বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য কত? মানে আমাদের কোনটুকু, কতটুকু বসাতে হবে? এতটুকু। তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ সংখ্যা কত? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা বলতে চাই, তাহলে আমরা কার সূত্র বসাবো? 1/λ। তাহলে 1/λ যদি আমরা বের করতে চাই, তাহলে 1/λ, আমাদের কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য চাইছে। 1/λ কি তরঙ্গ দৈর্ঘ্য? না, শুধু ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। 1/λ is equal to RH into 1/n1 তার স্কোয়ার মাইনাস 1/n2 তার স্কোয়ার। ফাইন। তাহলে এখানে তো ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর আমাদের n1 টা কি? n1 টা কোথায় আসলো? দ্বিতীয় কক্ষপথে। তাহলে n1 এর মান 2। n2 কত? কোথা থেকে আসলো? চতুর্থ কক্ষপথে। তাহলে n2 এর মান 4। তাহলে এখানে যদি আমরা মানটা বসাই দিই, RH এর মান আমরা জানি। RH is equal to কত? 1.09678 into 10 to the power 7, মাইনাস 7 না কিন্তু, শুধু 7। তাহলে এখানে যদি মানটা বসাই দেই আমরা, তাহলে 1/λ is equal to, RH এর মান বসাই আমরা 1.09678 into 10 to the power 7 into 1/n1 কত? n1 হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার মানে কত? 4 মাইনাস 1/n2, তাহলে n2 কত? n2 হচ্ছে 4, তাহলে 1/4, 4 তার স্কয়ার মানে কত? 16। যদি আমরা এটা করি, তাহলে এটার ক্যালকুলেশন করলে আমাদের যত আসবে তত কার মান? 1/λ মান এখানে একটা আসলো মান। এখন আমরা 1/λ মান চাই না, কার মান চাই? ল্যামডার মান চাই। তাহলে আমরা উল্টায় দিলেই তো হয়ে যায় আমাদের আনসার।
তাহলে উল্টায় যদি আমরা দেই, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, লাস্টে যে অংশটুকু ছিল তরঙ্গ সংখ্যা কত, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তাহলে আমাদের কারণ এটা হচ্ছে 1/λ, 1/λ কত, তরঙ্গ সংখ্যা। তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, ল্যামডা ইজ ইকুয়াল টু, এটাকে যদি উল্টায় দেয় তাহলে এটা কত হয়ে যাবে, 1 বাই যেই মানটা আসলো সেই মানটা। তাহলে এইটা করলে আমাদের এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্যের মানটা চলে আসে, এটা মিটার এককে। এখন দেখো এটা হচ্ছে মিটার ইনভার্স, মিটার ইনভার্স কে এখানে এনে উল্টায় দিছি, তাহলে কি এককে আসবে, মিটার এককে। তাহলে এটা হচ্ছে আমাদের মিটার এককে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় জিনিসটা। আচ্ছা ফাইন। তাহলে এখন আমরা যে অ্যাম্বিয়ার ইজ ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই পড়ছিলাম, ওটা রিলেটেড একটু অঙ্ক আছে আমাদের, এটা একটু বই থেকে দেখে নিলেই হয়ে যাবে। তারপরে হচ্ছে আমাদের ইলেকট্রনের ভরবেগ বলবে নির্ণয় করতে, ইলেকট্রনের ভরবেগ মানে হচ্ছে কৌণিক ভরবেগ, তাহলে সেটা হচ্ছে অ্যাম্বিয়ার পুরোটার মান। আচ্ছা, কারণ অ্যাম্বিয়ার হচ্ছে কৌণিক ভরবেগের মানটা। তাহলে এইচ এন এইচ বাই 2 পাই, এন এর মানটা কত, এইচ এর মানটা কত, 2 তো 2ই, পায়ের মানটা কত, এই জিনিসটা বসাইলে আমাদের হয়ে যাবে আমাদের কৌণিক ভরবেগের জিনিসটা। আর এখানে হচ্ছে আমাদের এই অঙ্কটা। তারপরে আমরা চলে যাব আমাদের হচ্ছে আহ কি বলে এটা, কোয়ান্টাম তথ্য অনুসারে যে আমাদের পরমাণু মডেল ব্যাখ্যা করা হয়েছে সেগুলাতে চলে যাব। সেগুলাতে যাওয়ার আগে আমার এইখানে একটু কথা আছে। সেই কথাটা হচ্ছে যে সেই কথাটা হলো যে এখানে যে বামার সিরিজটা ছিল, অর্থাৎ 2 নাম্বার যে সিরিজটা ছিল সেটা হচ্ছে দৃশ্যমান, আর একটাও দৃশ্যমান না। তাহলে একটাও যদি দৃশ্যমান না হয়, অর্থাৎ বামার যেটা ছিল, প্রথমে কি ছিল, লাইম্যান, প্রথমে ছিল লাইম্যান, 2 নম্বরে কে ছিল, বামার, 3 নম্বরে কে ছিল, প্যাশ্চেন। এই লাইম্যানটা হচ্ছে, এই বামারটা হচ্ছে দৃশ্যমান, অর্থাৎ দেখা যায়। অর্থাৎ যদি যে জায়গা থেকে দুয়ে আসো, দুয়ে যদি আসে তাহলে ওই বর্ণালীটা দেখা যাবে, একে আসলেও দেখা যাবে না, 3-এ গেলেও দেখা যাবে না, 4-এ গেলেও দেখা যাবে না, 5-এ গেলেও দেখা যাবে না। কারণ কি, লাইম্যান, লাইম্যানটা হচ্ছে অতিবেগুনী রশ্মি, অতিবেগুনী রশ্মি আমরা দেখি না, অতি বেগুনি, এটা হচ্ছে দৃশ্যমান, এটা দেখবা যদি 2-এ আসে তাহলে দেখা যাবে। প্যাশ্চেন, প্যাশ্চেন হচ্ছে অবলোহিত আয়ার, ইনফ্রারেড রশ্মি, যেটা রিমোট থেকে বের হয়। রিমোটের রশ্মিটা আমরা দেখি না, ক্যামেরায় ধরলে, ক্যামেরা যদি অন করে, যদি রিমোট চাপ দেওয়া হয় তাহলে ক্যামেরায় দেখা যায় একটা লাল রঙের একটা রশ্মি, ওটা হচ্ছে অবলোহিত বা আয়ার, আয়ার। আর এটা হচ্ছে ইউভি, সেটা হচ্ছে লাইম্যান। আর বামানটা হচ্ছে দৃশ্যমান, মানে দেখা যায়। অর্থাৎ আমরা যে রশ্মিগুলো দেখি, যেমন লাল দেখি, নীল দেখি, হলুদ দেখি, সবুজ দেখি, এগুলো হচ্ছে দৃশ্যমান। ফাইন। তারপরে আমাদের আহ শক্তি রিলেটেড যে জিনিসটা আছে, ওইটা থেকেও তেমন বেশি অঙ্ক আসে না, আমাদের এটা থেকে আসে 1/λ ইজ ইকুয়াল টু আর এইচ ইন্টু 1/n1 তার স্কোয়ার মাইনাস 1/n2 তার স্কোয়ার, এটা থেকে আমাদের অঙ্ক আসে। তারপরে হচ্ছে আমাদের যে ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় ইলেকট্রনের। তাহলে একটা পরমাণুর কয় নাম্বার কক্ষপথে আছে ইলেকট্রন, যদি 2 নাম্বার কক্ষপথে থাকে তাহলে বলবে তোমাকে 2 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। 3 নাম্বারে যদি থাকে, 3 নাম্বারের ব্যাসার্ধ নির্ণয় করো। এইভাবে যদি বলে আমরা ব্যাসার্ধ নির্ণয়, তাহলে ব্যাসার্ধ নির্ণয়ের একটা সূত্র আছে। এখন ওই সূত্রটা কিভাবে আসলো ওটা যদি আমরা দেখতে চাই তাহলে অনেকটা লেন্দি একটা প্রসেস। তবে এইটা না দেখি আমরা যদি সরাসরি সূত্রটা লিখে দিই, যে ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র, এটা মুখস্থ করে নেওয়াই ভালো সূত্রগুলো। তারপর হচ্ছে আমাদের ব্যাগ নির্ণয় করার সূত্র, ইলেকট্রনের ব্যাগ কত বেগে ঘুরতেছে কত নাম্বার কক্ষপথে। তারপরে হচ্ছে আমাদের আহ শক্তি নির্ণয়ের সূত্র, অর্থাৎ কত নাম্বার কক্ষপথে কত শক্তি আছে ইলেকট্রনের, যে 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রনটার শক্তি কত, 4 নাম্বার কক্ষপথে ইলেকট্রনটার শক্তি কত, 3 নাম্বার কক্ষপথে ইলেকট্রনটার ব্যাগ কত, 3 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ কত, অর্থাৎ নিউক্লিয়াস থেকে ব্যাসার্ধটা কত। এই 3টা জিনিস নির্ণয়ের 3টা সূত্র আছে। তাহলে আমরা ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা একটু দেখে নেই। সূত্রটা কিভাবে আসলো ওটা যদি জানতে চাও তাহলে আরেকটা ক্লাসে আমরা দেখাই দিব। এখন আজকে আমরা সূত্রগুলোই মুখস্থ করে ফেলি। ব্যাসার্ধ নির্ণয় সূত্র আর এন, অর্থাৎ এনতম কক্ষপথের ব্যাসার্ধ। তাহলে এনতম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আমাদের সূত্র হচ্ছে কত, এন স্কোয়ার এইচ স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই
4 পাই স্কয়ার এম জেড স্কয়ার, এমনি মনে রাখবা 4 পাই স্কয়ার এম জেড স্কয়ার, এভাবে। অর্থাৎ এন স্কয়ার ইজ স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার এম জেড স্কয়ার, জেড স্কয়ার, নট এম জেড স্কয়ার, জেড স্কয়ার না, জেড ই স্কয়ার। ই কি? ই হচ্ছে ইলেকট্রনের আধান। আচ্ছা, ইলেকট্রনের আধান কত আমরা যা জানি 1.6 × 10⁻⁹ কুলম্ব। ফাইন। এখানে এনটা কি? এনটা হচ্ছে কত নাম্বার কক্ষপথ। যেমন আমরা বললাম এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা 1 নাম্বার, 2 নাম্বার। আমরা বললাম 2 নাম্বার কক্ষপথের ব্যাসার্ধ কত, আর এর মানটা। তাহলে আর আমরা নির্ণয় করব। এন এর মান কত? এন এর মান হচ্ছে 2। এইচ এর মান আমরা জানি। এম, এম কি? পরমাণুর ভর। আর পরমাণুর ভর কোন পরমাণু বলা হয়েছে? যদি হাইড্রোজেন বলে হাইড্রোজেনের ভর, হিলিয়াম যদি বলে হিলিয়ামের ভর, তারপর নাইট্রোজেন যদি বলে নাইট্রোজেনের ভর। যে যে বলবে, যার এখানে আমাদের সরি ইলেকট্রনের, এটা হচ্ছে এম হচ্ছে ইলেকট্রনের ভর, নট পরমাণুর ভর। আর পারমাণবিক ভর হচ্ছে আমাদের জেড, সেটা হচ্ছে আমাদের মানে আমাদের যে আমাদের যে পারমাণবিক যে ভরটা রয়েছে সেটা হচ্ছে সরি পারমাণবিক যে সংখ্যা রয়েছে, এটা হচ্ছে সরি পারমাণবিক সংখ্যা, নট ভর, পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের জেড, ই এমটা হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর, আর ইটা হচ্ছে আমাদের ইলেকট্রনের আধান, আর আমাদের এনটা তো আমরা জানি, এনটা হচ্ছে কক্ষপথ নাম্বার, কক্ষপথ নাম্বার। এইচটা হচ্ছে আমরা জানি, এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এম হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভরও আমরা জানি, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা, ই হচ্ছে ইলেকট্রনের আধান। এগুলো যদি আমরা এখানে বসায় দেই তাহলে আমাদের আর এর মানটা চলে আসবে 2 নাম্বার কক্ষপথের জন্য, অর্থাৎ স্পেসিফিক একটা পরমাণুর জন্য আর এর মানটা চলে আসবে। আচ্ছা, হাইড্রোজেনের জন্য বললে জেড এর মান 1, হিলিয়ামের জন্য বললে জেড এর মান 2, আর বাকিগুলো এন এর মানটা আর জেড এর মানটাই চেঞ্জ হয় এখানে, আর বাকিগুলো সব সেম থাকে। তারপর আমরা চলে যাব আমাদের কার মানের ক্ষেত্রে, আমাদের হচ্ছে ব্যাগের ক্ষেত্রে। আচ্ছা, আমার ব্যাগের জিনিসটা জানার আগে আমরা জানি এখানে অ্যামস্ট্রং এর জিনিসটা, 1 অ্যামস্ট্রং ইজ ইকুয়াল টু আমাদের হয় 10⁻⁻10 মিটার। ফাইন। তাহলে 1 অ্যামস্ট্রং আবার সমান যদি আমরা সেন্টিমিটারে নেই তাহলে 100 দ্বারা গুণ, তাহলে কত হয়ে যায়? 10⁻⁸ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের অ্যামস্ট্রং এর জিনিসটা। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা করি, হাইড্রোজেনের জন্য হচ্ছে আমাদের এন এর মানটা হচ্ছে 1। হাইড্রোজেনের তো একটা কক্ষপথই থাকে, তো একটা কক্ষপথের ব্যাসার্ধ যদি আমরা বলি যে হাইড্রোজেন তার একটা কক্ষপথ আছে, তাহলে একটা কক্ষপথের জন্য আর এর মান আমরা নির্ণয় করব। তাহলে এন এর মান তো 1, এম এর মান তো আমাদের কনস্ট্যান্ট ইলেকট্রনের ভর, জেড এর মান কত? জেড এর মান ওখানে 1, ইলেকট্রনের আধান সবকিছু সেম এখানে, ইলেকট্রনের মান, ইলেকট্রনের আধান, পাই, এইচ আর হচ্ছে এম, এই তিনটা কনস্ট্যান্ট। এই তিনটা যদি কনস্ট্যান্ট থাকে অর্থাৎ ধ্রুবক যদি থাকে, এগুলা মান বসাইলে আমরা আর এর মানটা পাই 0.529 অ্যামস্ট্রং। তাহলে অ্যামস্ট্রং থেকে যদি আমরা সেন্টিমিটারে নিতে চাই, অ্যামস্ট্রং থেকে আমরা যদি সেন্টিমিটারে নিতে চাই, তাহলে আমরা কি বলতে পারি? অ্যামস্ট্রং থেকে যদি সেন্টিমিটার, অর্থাৎ অ্যামস্ট্রং ছোট, সেন্টিমিটার বড়। তাহলে বড়তে যদি আমরা নিতে চাই তাহলে আমরা কি করব? ভাগ দিব। তাহলে কত দিয়ে ভাগ দিব? জি, সেন্টিমিটার। অ্যামস্ট্রং থেকে সেন্টিমিটার, তাহলে 10⁸ দ্বারা ভাগ। 10⁸ দ্বারা ভাগ মানে কি? 10⁻⁸ গুণ হয়ে যাবে। তাহলে 0.529 ইনটু 10⁻⁸ এম সেন্টিমিটার। এটা হচ্ছে সেন্টিমিটার। এখন আমরা সেন্টিমিটার থেকে আমরা মিটারে নিতে চাই। অর্থাৎ এটা কিভাবে আসলো? এটা হচ্ছে এই যে এটাকে 10⁸ দ্বারা ভাগ দিলে চলে আসে সেন্টিমিটারে। 10⁸ যদি উপরে চলে যায় তাহলে কি হয়ে যাবে? এখানে গুণ হয়ে যাবে এবং সেটা মাইনাসের হয়ে যাবে। ফাইন। এটাকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে হচ্ছে 0.529 ইনটু 10⁻, সেন্টিমিটার থেকে যদি আবার মিটারে নিতে চাই তাহলে আবার 100 দ্বারা ভাগ। 100 দ্বারা ভাগ মানে কি? এখানে 10⁻⁸ তো আছে, তাকে আবার 100 দ্বারা ভাগ দিলে আমাদের চলে আসবে মিটারে। এই 100 উপরে চলে গেলে 10 এখানে 8 এখানে -2 আবার হয়ে যাবে। তাহলে -2 আর -8 মিলে হয়ে যাবে -10। তাহলে এখানে আমরা একবারেই লিখে নেই 10⁻⁻10, এত হচ্ছে মিটার। এটা যদি আমরা 0 পয়েন্টটা না রাখতে চাই, যদি আমরা 5 টাকে এখানে আনতে চাই তাহলে 5.29 ইনটু 10⁻⁻11 এত মিটার। অর্থাৎ এখানে 0 পয়েন্ট ছিল
পয়েন্ট থেকে আমরা একটু সামনে চলে আসলাম, তার মানে 10 দিয়ে আবার ভাগ, নিচে 10 দিতে হইতো। এখন ওই 10 টা ওইখানে উপরে চলে আসলে, অর্থাৎ একটা শূন্য এখানে প্লাস হয়ে গেলে মাইনাসের 11, অর্থাৎ মাইনাসের 11 শূন্য হয়ে যায়। এরকম টাইপের আমাদের, এটা হচ্ছে আমাদের কার জন্য? হাইড্রোজেনের জন্য। হাইড্রোজেনের জন্য ব্যাসার্ধ। তাহলে হাইড্রোজেনের জন্য ব্যাসার্ধ অ্যামস্ট্রং এ আসলে এইটা, সেন্টিমিটারে আসলে এইটা, মিটারে আসলে এই দুইটা থেকে যে কোনো একটা দিলেই হয়ে যাবে। ফাইন। এটা হচ্ছে হাইড্রোজেনের জন্য ব্যাসার্ধ। আর এখন আমরা নির্ণয় করব বেগ। বেগের সূত্রটাতে আমরা যদি চলে যাই, এখানে কিন্তু আরো অনেক কনভার্সন আছে। এখানে আর্ক থেকে সেন্টিমিটার, এগুলো হচ্ছে সিজিএস এককে। ওগুলা আমরা যখন লাগবে তখন আমরা পড়ে নেব। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের বেগ নির্ণয়ের ক্ষেত্রে n-তম কক্ষপথে, অর্থাৎ 2 নাম্বার অথবা 3 নাম্বার কক্ষপথ, সেটা হচ্ছে n-তম কক্ষপথ। এই n-তম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ যদি আমরা v বলি বা vn বলে, অর্থাৎ 2 নাম্বার কক্ষপথের আবর্তন বেগ হচ্ছে v2, এরকম টাইপের আমরা যদি কিছু একটা বলি, তাহলে আমাদের vn টা হয়ে যাবে, অর্থাৎ সেটা n এর মান n এর উপর নির্ভর করবে। সেটা হচ্ছে আমাদের 2 পাই জেড স্কয়ার। ওখানে আমাদের কি ছিল? n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার m জেড স্কয়ার। এখানে আমাদের কি? এখানে হচ্ছে আমাদের 2 পাই জেড স্কয়ার। ওখানে ছিল 4, ওখানে ছিল 4, নিচে ছিল 4। আচ্ছা, এখানে হচ্ছে উপরে 2 পাই জেড স্কয়ার ডিভাইডেড বাই NH। ওখানে ছিল n স্কয়ার h স্কয়ার উপরে, আর এখানে হচ্ছে NH নিচে, নট স্কয়ার। ওখানে ছিল স্কয়ার আর এখানে স্কয়ার নাই। ফাইন। এই জিনিসটা কোথা থেকে আসে? এই জিনিসটা অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু NH/2 পাই এখান থেকেই আসে। ওখানে মানটা বসায় দেয় আরকি। অর্থাৎ আমরা একটু দেখে নিই এখানে কোথা থেকে আসলো। আমরা জানি অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু NH/2 পাই। এটা জানি আমরা। আবার R এর মানটা জানি আমরা। R এর মান কত? R এর মানটা হচ্ছে আমাদের আ NH স্কয়ার H স্কয়ার, এটা আমরা জানি, জানি না? জানি। তাহলে R এর মানটা আমরা এখানে লিখে নেই। R এর মানটা হচ্ছে N স্কয়ার H স্কয়ার 4 পাই স্কয়ার M Z স্কয়ার। এই R এর মানটা যদি আমরা এখানে বসায় দেই, তাহলে আমাদের কি হয়ে যায়? তাহলে R এর মানটা এখানে যদি আমরা বসায় দেই, বা আমরা আগে V এর মানটা দেখি আমরা। V ইজ ইকুয়াল টু কি হবে? 2 পাই 2 পাই R ইনটু M, আর উপরে হচ্ছে NH, এটা। এখন এখানে আমরা R এর মানটা বসায় দিব। R এর মান কত? এই পুরাটা। তাহলে NH টা উপরে, 2 পাই ইনটু R এর মান কত? NH N স্কয়ার H স্কয়ার 4 পাই স্কয়ার M Z স্কয়ার, এটা ইনটু M। তাহলে এটা বসালে, এটা ক্যালকুলেশন করলে আমাদের V এর মানটা চলে আসে এইটা। আচ্ছা, এই V রিলেটেডও আমাদের অঙ্ক রয়েছে। এই V দিয়েও আমাদের অঙ্ক করা হবে। তবে এই জিনিসগুলো সিজিএস, অর্থাৎ সেন্টিমিটার এককে এবং মিটার এককে আমাদের অবশ্যই শিখতে হবে। অর্থাৎ সেন্টিমিটার থেকে মিটার, মিটার থেকে সেন্টিমিটার, এই জিনিসটা। তো এইখানে হচ্ছে, এটা হচ্ছে বেগের জন্য। তারপর আমরা চলে যাব শক্তিতে। শক্তির মানটা অবশ্যই নেগেটিভ। ইলেকট্রনের শক্তি, ইলেকট্রনের আধান যেহেতু নেগেটিভ, তাই আমাদের শক্তির মানটাও এখানে নেগেটিভ চলে আসে। ফাইন। তবে আমরা শক্তির মানটা নেগেটিভ, এটা আমরা বলবো যে ইলেকট্রনের জন্য নেগেটিভ জিনিসটা। আচ্ছা, এটা আমরা একটু লিখে তারপরে বলি। যেহেতু এটা ইলেকট্রন, তাই ইলেকট্রনের শক্তি ইজ ইকুয়াল টু মাইনাস 2 পাই স্কয়ার m e টু দি পাওয়ার 4। শক্তি থেকে খুব কমই অঙ্ক আসে, ডিভাইডেড বাই n স্কয়ার h স্কয়ার। n স্কয়ার h স্কয়ার আর এর মধ্যেও ছিল, এখানেও আছে। এই মাইনাসটা কি নির্দেশ করে? মাইনাসটা নির্দেশ করে ইলেকট্রনের শক্তি। ইলেকট্রন যেহেতু, এজন্য মাইনাস। ইলেকট্রনের শক্তি, অর্থাৎ ইলেকট্রনের শক্তি সবসময় নেগেটিভ হয়, এজন্য এটা মাইনাসটা ইলেকট্রনের শক্তি নির্দেশ করে। আচ্ছা, ঠিক আছে। তো তারপরে এই শক্তি থেকে আমাদের অঙ্ক খুব কমই আসে বলা যায়। এখন বলা হয়েছে হাইড্রোজেন পরমাণুর ৩য় কক্ষপথে আবর্তনশীল, একটা অঙ্ক করি আমরা। হাইড্রোজেন পরমাণুর ৩য় কক্ষপথ কোথা থেকে আসে? এগুলা এগুলা আসলে হাইড্রোজেন পরমাণুর তো একটা কক্ষপথই থাকে। তাহলে ৩য় কক্ষপথ কোথায় আসলো?
আচ্ছা, তারা অঙ্কতে যদিও বলছে আমরা হাইড্রোজেন পরমাণুর তেজস্ক্রিয়ভাবে যদি আমরা করি তাহলে তৃতীয় কক্ষপথ পাওয়া সম্ভব। হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ কত? হাইড্রোজেন পরমাণুর তৃতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ। তাহলে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু, ভি এর সূত্র কি? 2 পাই জেড স্কয়ার divided by nh. n is equal to 3, h is equal to 6.626 into 10 to the power minus 34. এটা যদি আমরা বসায় দিব, একটু এখানে লিখি, h is equal to 6.626 into 10 to the power minus 34. তারপর হচ্ছে z, পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, e ইলেকট্রনের আধান। ইলেকট্রনের আধান কত? ইলেকট্রনের চার্জ আমাদের এখানে যদি আমরা সিজিএস এককে করি তাহলে একরকম, আমাদের যদি আমরা এসআই এককে করি তাহলে আরেক রকম। এটা হচ্ছে আমরা এসআই একক নিয়ে নিলাম, তাহলে এসআই এককে আমাদের ইলেকট্রনের আধানটা কত হবে? তাহলে 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 19 কুলম। এটা তারপরে আমাদের আর কি বাকি থাকে? আর তো কিছুই বাকি থাকে না, এই জিনিসগুলো এখানে বসায় দিলে আমাদের ভি এর মানটা চলে আসবে। ফাইন, এইভাবে আমাদের অঙ্কগুলো যে দিয়ে দেয় সরাসরি, অর্থাৎ এখানে যদি আমাদের সূত্র পারি আমরা, তাহলে এখান থেকে বলা যায় যে গ নাম্বারের জন্য একটা অঙ্ক কমন হইলো। তাহলে একটা অঙ্ক গ নাম্বার, এখান থেকে তিনটা সূত্র থেকে একটা, আর হচ্ছে আমাদের কি বলে এটাকে, ওই যে 1 বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আর এইচ ইন্টু 1 বাই এন ওয়ান তার স্কোয়ার মাইনাস 1 বাই এন টু তার স্কোয়ার, ওইখান থেকে একটা। এখন আমাদের আচ্ছা, এখানে হচ্ছে সিজিএস এবং হচ্ছে এসআই দুইটা একক। তো দুইটা এককের ক্ষেত্রে সিজিএস দিয়ে করলে আমাদের মানটা একটু অ্যাকুরেটের কাছাকাছি চলে আসে। এসআই যেহেতু বড় একক, তাই একটু মানটা একটু মানে একটু মানে একটু ডিফারেন্ট হয়। বাট দুইটা দিয়েই করা যাবে, সমস্যা নাই। সিজিএস এ আমাদের ই এর মানটা হচ্ছে 4.8 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইএসইউ, আর এসআই এ ই এর মানটা হচ্ছে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। সিজিএস এ আমাদের এইচ এর মানটা হচ্ছে 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 27, আর এসআই হচ্ছে মাইনাস 34। এটা কিন্তু 1000 দিয়ে ভাগ দেওয়া না, এইটা এখানে মাইনাস 27 আর এখানে হচ্ছে 34। এটা হচ্ছে আর্ক সেকেন্ড আর এটা হচ্ছে জুল সেকেন্ড। সিজিএস এককে যদি আমরা সবগুলো এই মানগুলো বসাই এবং আমরা যদি ইলেকট্রনের ব্যাগ নির্ণয় করি, তখন মানটা আসবে, এককটা হবে সেন্টিমিটার পার সেকেন্ড। আচ্ছা, আর এসআই যদি আমরা করি মান বসাই তাহলে আসবে মিটার পার সেকেন্ডে। আর এর মানটা আসবে সেন্টিমিটারে, অর্থাৎ ব্যাসার্ধটা সেন্টিমিটারে। আর এখানে এসআই আর এর মানটা হচ্ছে মিটারে। আর এখানে আমাদের ই এর মানটা হচ্ছে আগে সিজিএস এ, আর এসআই এককে হচ্ছে জুলে। এই তিনটা জিনিস এখানে কনভার্সন, এই যে এটা ছিল, যদি সিজিএস দিয়ে করো তাহলে এককগুলো এক এক রকম আসবে, এসআই দিয়ে করলে এককটা এক এক রকম আসবে। ফাইন, তো এটা ছিল আমাদের এখান পর্যন্ত আমাদের ইলেকট্রনের ব্যাগ, তারপরে হচ্ছে আমাদের কি বলে আহ ব্যাসার্ধ এবং শক্তি রিলেটেড যে জিনিসগুলো সেটা। এখন আমাদের বিজ্ঞানী ড্রি বগলি একটা জিনিস বলছে, এই জিনিসগুলো থেকে আমরা বের হয়ে আমরা আরেকটা জিনিসে চলে আসি, সেটা হচ্ছে ইলেকট্রনের কণা ধর্ম এবং আমাদের তরঙ্গ ধর্ম। মানে কি? মানে ইলেকট্রন তরঙ্গের মতো আচরণ করে, কণার মতো আচরণ করে। কিভাবে আচরণ করবে? তো কণার মতো, তরঙ্গের মতো। যখন একটা বস্তু ঘুরে, যখন একটা বস্তু অনেক বেশি স্পিডে ঘুরে, তখন ওই বস্তুটার ওই বস্তুটার দুইটা ধর্ম দেখা যায়। একটা হচ্ছে কণা ধর্ম, কণার মতো আচরণ করে নরমালি। নরমালি যদি স্থির করে দাও তাহলে ওকে কণা পাবা, এবং ওই কণাটাকে যদি ঘোরাও তখন তার থেকে তরঙ্গ উৎপন্ন হবে। এই বিজ্ঞানী ডি ব্রগলি, আমরা যদি নামটা লিখি, ডি ব্রগলি ইলেকট্রনের দ্বৈত ধর্ম সম্পর্কে, ইলেকট্রনের দ্বৈত ধর্ম
দ্বৈত মানে হচ্ছে দুইটা, দ্বৈত ধর্ম সম্পর্কে আলোকপাত করেন। তাহলে ইলেকট্রনের দ্বৈত ধর্ম কি? কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম। তাহলে ইলেকট্রন যখন ঘুরতে থাকে তখন তার কণা ধর্ম বিদ্যমান থাকে, তরঙ্গ ধর্ম বিদ্যমান থাকে। আচ্ছা, যা কোয়ান্টাম বলবিদ্যার প্রতিষ্ঠার মূল চাবিকাঠি হচ্ছে এই দ্বৈত ধর্ম। বিজ্ঞানী ড্রি বগলে যদি এই ইলেকট্রনের দুইটাই ধর্ম আবিষ্কার না করত, তাহলে আমাদের পরবর্তী যে মডেল, তিনটা মডেল আমরা দেখছিলাম, একটা হচ্ছে রাদারফোর্ড বর, আর একটা হচ্ছে কোয়ান্টাম, এই কোয়ান্টাম মডেল প্রতিষ্ঠিত হতো না। আচ্ছা, এখন আমরা জানি একটা বস্তু যখন, প্রত্যেকটা বস্তুর কি আছে, শক্তি আছে, সেটা কার, ইজ ইকুয়াল টু এম সি স্কোয়ার। এটা হচ্ছে বস্তুর ভর, বস্তুর ভর, আর এটা হচ্ছে আলোর বেগ। আচ্ছা, তাহলে প্রত্যেকটা বস্তু থেকে এই পরিমাণ শক্তি পাওয়া যাবে, তোমার থেকে, আমার থেকে, সবার থেকে এই পরিমাণ শক্তি পাওয়া যাবে কিভাবে? যদি বস্তুটাকে পুরাও অথবা যা মন চাই করো, ভাঙ্গা ফেলো, একবারে ভাঙতে ভাঙতে পরমাণু পর্যন্ত গেলে আমার থেকে বা তোমার থেকে বা কণা থেকে এই শক্তিটা পাওয়া যাবে। তাহলে এটা হচ্ছে বস্তুর ভর, বস্তু মানে কি, কণা। তাহলে এটা হচ্ছে কণা ধর্ম। এই এই সূত্রের মাধ্যমে ইলেকট্রনের কণা ধর্ম ব্যাখ্যা করা যায়। ইলেকট্রনের কণা ধর্ম ব্যাখ্যা করা যায়। তারপরে হচ্ছে আমাদের তরঙ্গ ধর্ম, কারণ কণারই তো ভর থাকে, তাই না? তার মানে ইলেকট্রনের একটা ভর আছে। তারপর হচ্ছে তরঙ্গ ধর্ম। তরঙ্গ ধর্ম কি আমরা বলতে পারি, ই ইজ ইকুয়াল টু এইচ এফ। এফ কি, কম্পাঙ্ক। কম্পাঙ্ক কার থাকে, তরঙ্গের থাকে। তাহলে ইলেকট্রনের জন্য এটা হয় না, অথবা আমরা বলতে পারি ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। নিউ মানে কম্পাঙ্ক, ফাইন। তাহলে ই এর জায়গায় যদি আমরা এম সি স্কোয়ারের মানটা বসায় দেই, তাহলে এম সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ এফ। এখন এটা থেকে, এই সূত্র থেকে আমরা কি বলতে পারি, তরঙ্গ ধর্ম প্রকাশ ব্যাখ্যা করতে পারি, ধর্ম ব্যাখ্যা করা যায়। অর্থাৎ ইলেকট্রনের যে তরঙ্গ ধর্ম আছে এটা থেকে ব্যাখ্যা করা যায়। এখন এই সূত্র থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে জিনিসটা রয়েছে আমরা ওটা নির্ণয় করতে পারি। সি এর মানটা বসায় দিয়ে আমরা এটা উপরে লিখি একটু, সেটা হচ্ছে এম সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ এফ। ফাইন, এম সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ এফ যদি আমরা লিখি, তাহলে বা এইচ এফ, তাহলে এফ এর মধ্যে আমরা কি লিখতে পারি, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। এটা লেখা যায়, ভিটা এখানে ব্যাগটা আলোর ব্যাগে যদি পরিবর্তিত হয় তাহলে সি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা বলা যায়। তাহলে এফ ইজ ইকুয়াল টু কি বলা যায়, সি বাই ল্যামডা। তাহলে এফ এর মানটা এখানে বসায় দেই, সি বাই ল্যামডা। এখান থেকে একটা সি আর এখান থেকে একটা সি কাটা গেলে এখানে একটা সি থাকে, তাহলে এম সি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। তাহলে আমাদের এখানে ল্যামডা ইজ ইকুয়াল টু বাই এইচ বাই এম সি এরকম থাকে আমাদের, অথবা এম সি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। এখান থেকে আমরা ইলেকট্রনের তরঙ্গ নির্ণয় করতে পারি, যেখানে আমাদের ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কত, সেটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা। আমার এইখানে এইটা হচ্ছে ধ্রুবক জানা, প্লাঙ্কের ধ্রুবক। এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর ছিল, ইলেকট্রনের ভর, আর এটা হচ্ছে আমাদের আলোর বেগ। ফাইন, তাহলে এগুলো থেকে আমাদের ফোটনের ভর, বা এখানে আমরা এটাও বলতে পারি, এটা কার ভরবেগ, আলোর ভরবেগ। আলোর ভর আর আলোর বেগ বা ফোটনের ভরবেগ। ফোটন কি, ফোটন হচ্ছে ইলেকট্রনের প্যাকেট, ইলেকট্রনের প্যাকেট যেগুলা নির্গত হলে আমরা, এই যে আলো আমরা দেখতে পাই লাইট,
এই লাইট গুলো থেকে অনবরত ইলেকট্রনের প্যাকেট নির্গত হচ্ছে। এই ইলেকট্রনের প্যাকেট গুলোকে বলা হয় ফোটন। এই ইলেকট্রনের প্যাকেট একটার পরে আরেকটা নির্গত হয়। মানে এখানে আমাদের সেপারেট। এটা কিন্তু একই সূত্রে না, আলাদা, আলাদা। একটা প্যাকেট নির্গত হচ্ছে, তারপরে আরেকটা প্যাকেট, তারপর আরেকটা প্যাকেট। এমন না যে একটার সাথে আরেকটা লাগানো। তাহলে আলোর অর্ধেক অন্ধকার দেখা যায় না কেন? অর্ধেক আলোকিত দেখা যায় না কেন? আসলে আমরা যখন এই জিনিসটা আমরা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে করতে পারি। যখন আমরা সাইকেলের মধ্যে অথবা মোটরসাইকেলের চাকার মধ্যে একটা লাইট লাগায় দেই এবং চাকাটা যখন অনেক বেশি স্পিডে ঘুরে, তখন দেখা যায় একটা লাইট ছিল আমাদের, কিন্তু দেখা যায় যে পুরাটা চাকা জুড়েই আমাদের বাতি জ্বলতেছে। মানে কি? আমাদের চোখের যে স্থায়িত্বকাল রয়েছে 0.1 সেকেন্ড, ওই 0.1 সেকেন্ডের মধ্যে সে একবার ঘুরে যায়। একবার ঘুরে যাওয়ার কারণে আমাদের কি হয়ে যায়? আমরা দেখতে পাই যে পুরোটা জুড়েই লাইট রয়েছে। অর্থাৎ লাইট লাগানো অথবা জ্বালানো অবস্থায়। ঠিক সেম ভাবে আলোর বেগ তো আরো বেশি। ওই চাকা থেকে আরো বেশি। তাহলে তাকে কি আমরা দেখতে পারবো যে অর্ধেক আসতেছে আর অর্ধেক আসতেছে না? না, এরকমটা দেখা যায় না। এই যে আলোর বেগ এত বেশি হওয়ার কারণে এই প্যাকেট গুলোর যে মাঝখানে যে দূরত্ব রয়েছে, একটু ক্ষুদ্র একটা দূরত্ব, এই দূরত্ব দেখা যায় না। অর্থাৎ সেটা আমাদের স্থায়িত্বকাল থেকে কম, আরো কম। এজন্য আমরা দেখতে পারি না। ফাইন। তাহলে এখন আমরা যদি এইটাকে যদি আমরা এই সূত্রটাকে যদি আমরা v তে কনভার্ট করে নেই, তাহলে আমরা m c এর জায়গায় যদি আমরা v বলি, mv is equal to h by lambda এটা বলা যায়। ঠিক আছে? তাহলে আমরা lambda is equal to এটা যখন আলো ছিল তখন হচ্ছে আমাদের c ছিল। এখন যেহেতু ইলেকট্রনের ব্যাগ আসবে, এটা ইলেকট্রনের ভর, এটা হচ্ছে ইলেকট্রনের ব্যাগ, তাহলে আমাদের lambda is equal to h by mv। এখান থেকে আমরা ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে পারি। আচ্ছা। তো তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে ইলেকট্রনের তরঙ্গদৈর্ঘ্য বিদ্যমান, তরঙ্গদৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য। আর এখান থেকে আমরা বলতে পারি আরেকটা ছিল না আমাদের E is equal to mc স্কয়ার, ওইখান থেকে আমরা বলতে পারি কণা ধর্ম বিদ্যমান। তাহলে এই প্রশ্ন আসবে খ নাম্বার এইভাবে, ইলেকট্রনের দ্বৈত ধর্ম ব্যাখ্যা করো। তাহলে দুইটা ধর্ম আশা করি ব্যাখ্যা করা যাবে। তারপরে চলে যাব আমরা আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির ক্ষেত্রে। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি একটু ক নাম্বারে চলে আসে। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। হাইজেনবার্গ কি বলছে? যখন একটা বস্তু ঘুরতে থাকে, যখন একটা বস্তু আবর্তন করতে থাকে, তখন ওই বস্তুর একই সাথে মানে একসাথে মানে সার্টেন টাইম, একই টাইমে আমরা ওই বস্তুর ভর এবং অর্থাৎ ভরবেগ বা ভরবেগ এবং অবস্থান ২ টা নির্ণয় করা যাবে না। মানে একটা বস্তু ঘুরতেছে, ওই বস্তুটার যেকোনো একটা সেকেন্ডে ৫ম সেকেন্ডে আমরা যদি বলি যে আমরা ভরবেগ নির্ণয় করব, তাহলে এই ৫ম সেকেন্ডে ওই বস্তুটার অবস্থান নির্ণয় করা যাবে না। আবার যদি আমরা বলি যে ওই বস্তুটার অবস্থান নির্ণয় করব ৫ম সেকেন্ডে, অবস্থান নির্ণয় করলে ভরবেগ নির্ণয় করা যাবে না। এটা হচ্ছে অনিশ্চিত। অর্থাৎ ভরবেগ নির্ণয় করলে অবস্থান অনিশ্চিত, অবস্থান নির্ণয় করলে ভরবেগ অনিশ্চিত। এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। ঠিক আছে? হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি এটা ক নাম্বারের জন্য আসলে আশা করি পারা যাবে। এখানে অনিশ্চয়তা নীতির মধ্যে আমরা বলতে পারি যে ভরবেগ আর অবস্থান। তাহলে অবস্থানকে আমরা প্রকাশ করতে পারি ডেল এক্স দ্বারা, অবস্থান, আর ভরবেগকে আমরা প্রকাশ করতে পারি ডেল পি দ্বারা। এই ডেল এক্স এবং ডেল পির এই গুণফল। তাহলে আমরা গুণফলটা কিভাবে লিখতে পারি? ডেল এক্স ইনটু ডেল পি নট সমান সমান না, এটা এখানে গ্রেটার দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল এইচ বাই 4 পাই। এটা এটা হচ্ছে হাইজেনবার্গের একটা সূত্র। এখান থেকে আসলে আমাদের ডেল এক্স আর ডেল পি রাশিদ্বয় পরস্পর ব্যস্তানুপাতিক, অর্থাৎ এখানে গুণ, ও যদি এখানে থাকে তাহলে ও কোথায় চলে যাবে? নিচেতে চলে যাবে ভাগ আকারে। তাহলে অর্থাৎ ডেল এক্স এর সাথে ডেল পি কে ব্যস্তানুপাতিক সম্পর্ক। অর্থাৎ একটা বেশি হলে আরেকটা একবারে কম, অর্থাৎ অনিশ্চিত মানে একবারে লো সম্ভাবনা, আরেকটা হাই হলে অন্যটা একবারে লো সম্ভাবনা। এরকমটাই হয়। তারপরে হচ্ছে শ্রোডিঞ্জারের তরঙ্গধর্ম। শ্রোডিঞ্জারের তরঙ্গধর্ম অত বেশি কিছু পড়া লাগে না। কিন্তু আমাদের এখানে একটা জিনিস আছে যে আমাদের আ সমার আ আমাদের যে একটা আ ইলেকট্রন যে আমরা পাবো, কোথায় পাবো? একটা পরমাণুতে ইলেকট্রনটা আমরা কোথায় পাবো? ওই জায়গাটার নামটা কি? ওই শ্রোডিঞ্জারের ওইখানে থেকে আমরা একটা জিনিস পাই, সেটা হচ্ছে অরবিটাল। অরবিটাল মানেটা কি?
যে জায়গায় ইলেকট্রনের পাওয়ার সম্ভাবনা, পরমাণুতে যে জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা ৯০-৯৫% বা ৯০-৯৫% সেই জায়গাটাকে বলা হয় অরবিটাল। এটা বিজ্ঞানী সমারফিল্ডের মতে মানে বলা হয়েছে। আচ্ছা, তারপরে আমরা চলে আসবো কোয়ান্টাম বলবিদ্যার পরমাণু মডেল। তো আগামী ক্লাসে আমরা কোয়ান্টাম বলবিদ্যার পরমাণু মডেল থেকে আমরা পড়ব। তবে এই কোয়ান্টাম বলবিদ্যার পরমাণু মডেল থেকে পড়ার জন্য আমাদের এখানে আমাদের কোয়ান্টাম সংখ্যাগুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। কোয়ান্টাম সংখ্যা কি, কত প্রকার ওগুলো আমরা জানবো। তারপর ওই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে এই অধ্যায়ের জন্য আমরা আজকে যে যা পড়লাম তার একটু সামারি করে নেই। সেটা হচ্ছে ক নাম্বারের জন্য আমাদের কি আসতে পারে? আমরা ফার্স্ট অফ অল গ নাম্বারের জন্য দেখি। ফার্স্ট অফ অল গ নাম্বারের জন্য সেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। প্রথম হচ্ছে রাদারফোর্ড, তারপরে হচ্ছে এগুলো সব গ নাম্বারের জন্যই। তারপর হচ্ছে বোর পরমাণু মডেল, ৩টা যে ছিল, প্রস্তাবিত ধারণা ছিল সেগুলা। তারপরে আমরা আর ভি আর হচ্ছে ই এর সূত্র, তবে এখান থেকে আর ভি সব থেকে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নিউ is equal to 1 by lambda is equal to RH into 1 by n1 তার স্কয়ার মাইনাস এর 1 by n2 তার স্কয়ার। এটা তারপরে এটা হচ্ছে গ নাম্বারের জন্য এতটুকু পর্যন্তই আমাদের ছিল, আর এগুলো রিলেটেড অঙ্ক। আর খ নাম্বারের জন্য আমরা বলতে পারি ইলেকট্রনের দ্বৈত ধর্ম। দ্বৈত ধর্ম ব্যাখ্যা করো। ক নাম্বারের জন্য বলতে পারি আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। এখন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি খ নাম্বারের জন্য আরো কিছু পয়েন্ট রয়েছে, যে রাদারফোর্ডের পরমাণু মডেলকে কেন সৌর মডেল বলা হয়। তারপরে হচ্ছে আমাদের খ নাম্বারের জন্য আমাদের কিছু শর্ট অঙ্ক আসতে পারে, MBR is equal to NH by 2 পাই সম্পর্কিত এই জিনিসগুলো আসতে পারে। তবে এইখান থেকে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট খ নাম্বারে, সেটা হচ্ছে ইলেকট্রনের দ্বৈত ধর্ম ব্যাখ্যা করো। এটা তারপরে আমাদের আর এখানে এতটুকু পর্যন্ত আমাদের আর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা ওরকম ভাবে নাই এগুলো ছাড়া। কোয়ান্টাম তো বলবিদ্যা থেকে আমাদের গ নাম্বারের প্রশ্ন আসতে পারে। এইখান থেকে এই অধ্যায় থেকে ২ থেকে ৩টা সেট হয় কোয়েশ্চেনের। ২ থেকে ৩টা সেট মানে হচ্ছে গ নাম্বারের জন্য আমাদের পড়তে হবে, যদি ৩টা সেট হয় তাহলে ৩টা টপিক, ঘ নাম্বারের জন্য ৩টা টপিক। তাহলে ৬টা টপিক এখানে পড়তে হয়। তাহলে আমরা এটা একটা টপিক, এটা একটা টপিক, আর এটার মধ্যেই হয়ে যায়। অনেক সময় দিয়ে দেয় ২ টাকে একসাথে সমন্বিত করে। তাহলে আমরা মাত্র ২ টা টপিক পড়লাম। ২ টা বা ৩ টা টপিক পড়লাম। আরো আমাদের বাকি আছে, আমাদের আ ৪ টা টপিক বাকি আছে। আমরা কোয়ান্টাম বলবিদ্যা পড়বো। কোয়ান্টাম বলবিদ্যার পরবর্তীতে আমরা হচ্ছে একটা পরমাণু যে ত্রিমাত্রিক ইলেকট্রন বিন্যাস ওগুলা পড়বো। আ তারপরে এই অধ্যায়ের শেষে কিছু ইলেকট্রন প্রোটন সম্পর্কিত ধারণা রয়েছে, ওগুলা পড়বো। তারপরে আমাদের মেবি পাউলির বর্জন নীতি এগুলোও পড়তে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আ আরো অনেক কিছু এখানে পড়তে হবে আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে, কোনটা কোথায় যায়, অতিবেগুনি রশ্মি, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, তারপর হচ্ছে দৃশ্যমান আলোক অঞ্চল, এই জিনিসগুলোর ব্যবহার এমসিকিউর জন্য। অনেক কিছু এখানে আমাদের পড়তে হবে এমসিকিউ আর সিকিউর জন্য। তো এইগুলো জিনিস আমরা আগামী ক্লাসে পড়বো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ যদি S বলি তাহলে S is equal to VT আমাদের হয়। এটা হচ্ছে রৈখিক